জিনিসটা খুব দ্রুত হয় যে আল্লাহ এই মেয়েকে যে বিদ্যাসাগর বানাবে এরকম কমপ্লেক্সিটির মধ্যে জড়াইতেই চাইছিলাম না, কারণ ভাই একটা জিনিস থেকেও একটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা শুভকামনা জানিয়ে শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প। সঙ্গে আছি আমি এম এ নাইম। আপনারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব ও ফেসবুকে। প্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, ফিরে যাচ্ছি আমার গল্পে। পরিচয় হব অতিথির সাথে। আপনার নাম? সামিয়া। সামিয়া। ওকে, সামিয়া বয়স? আমার বয়স 24। 24, রাইট নাম। কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার জন্ম জেলা মনঘোর। পড়াশোনা করছেন নিশ্চয়ই। কিসে পড়ছেন? আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি। আচ্ছা, কম্পিউটার সায়েন্সে পড়ছেন। কোন ইউনিভার্সিটিতে? একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। প্রাইভেট ইউনিভার্সিটিতে, ফাইন। সো আপনি এই অনুষ্ঠানটা শুনেই মূলত আপনি ইন্সপায়ার হন এখানে বলার জন্য, এবং অনেক দিন ধরে আপনি শুনেন, যেটা আপনার সঙ্গে আমার কথা। একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আপনাকে শুনি। ওকে, ঠিক আছে, চলুন শুরু করা যাক। মানে আপনি তো জানেনই আসলে এখানে কিভাবে বলে। আচ্ছা, যাই হোক, একটু ছোটবেলা থেকে একটু টানি। সেটা হচ্ছে প্রথম থেকে আমি আসলে একটু লক্ষ্মী টাইপের ছিলাম। খেলাধুলা কম করতাম এরকম। তো আমার বাবা আমাকে অনেক আদর করত। অনেক মানে সবকিছুতে প্রায়োরিটি দিত। আমি ছোটবেলা থেকে একদম ক্লাস 10 পর্যন্ত আমার রোল 1 পজিশনে ছিল। আমার মা হচ্ছে গিয়ে আমাকে পড়াতো, সবকিছু পড়াতো। ড্রয়িং, নাচ, গান, এটা সেটা, ইভেন অভিনয় করা শেখাইতো কিন্তু। আর আমার বাবা হচ্ছে গিয়ে আমাকে ইংলিশ পড়াইতো। এরকম। আমি স্কুল চেঞ্জ করি, কারণ হচ্ছে গ্রামে ভালো সায়েন্সের বা এটা সেটা থাকতো না। সায়েন্সের টিচার পাওয়া যাইত না। তারপরে শহরের স্কুলে যাই। তো ওখানে আমি বাড়ি থেকে তারপরে ৩-৪ কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে শহরের স্কুলে একা, একা যাইতাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো তখনই আমার বাবা আমাকে মোবাইল দিছিল। আচ্ছা, আচ্ছা, এই ছোটবেলাতেই? হ্যাঁ, দিছিল। কারণ আমাকে অনেক বিশ্বাস করত। আমার মোবাইলটার প্রয়োজনই ছিল। কারণ আপনি কোথায় আছেন, কি করছেন না করছেন, যাতে আমি জানাইতে পারি নাইস, নাইস। স্কুলে গিয়ে যে আমি আসছি। আবার ওটার জন্য আমাকে একটা পকেটও বানায় দেওয়া হয়েছিল আমার সালোয়ারের মধ্যে লুকায়া, যাতে আমি ওখানে লুকায় রাখতে পারি। কারণ ওটা অ্যালাউ ছিল না স্কুলে। আমার কোনো ফ্রেন্ড জানতো না, কেউ জানতো না। শুধু আমার মা-বাবা জানতো। আর হচ্ছে গিয়ে এখন সায়েন্সের টিচার কিভাবে করবে? অনেক দূর থেকে আরেকটা শহর সাইডে, আরেকটা শহরের স্কুল থেকে ২ টা টিচার হচ্ছে গিয়ে আমার জন্য করছিল। তো ওই সময়টা, ওটা হচ্ছে ২০১১ সালে। ওই সময়টা এটা হচ্ছে গিয়ে অন্যান্য গ্রামের অন্যান্য পাড়া প্রতিবেশীরা দেখে এটা খুব হইতো। আল্লাহ এই মেয়েকে যে বিদ্যাসাগর বানাবে এরকম। খুব করতো আরকি। সবাই অবাক হইতো, মেয়ে কি এত পড়াশোনা করায় কি হবে, কি হবে? আপনি আমাদের গ্রামাঞ্চলের কথাবার্তা, সামাজিকতার জায়গাটা থেকে অনেক সময় বলা। তখন থেকেই হচ্ছে গিয়ে বিয়ে-শাদী। আমার বাবা খুব চায়, আমার এত দূর পর্যন্ত আসার পেছনে আমার বাবা খুব চাইতো যে এটা সেটা হোক, করুন। যাই হোক, তারপর হচ্ছে আমার অনেক কষ্ট হয়ে যায়। তো আমি সেই স্কুল থেকে এসেই সময় পাইতাম না, হয়তো ১০-১৫ মিনিট সময় পাইতাম হয়তো খাওয়ার জন্য। তখন তারপরে আবার ২ টা টিচার চলে আসতো, আবার ওখানে বসতে হইতো। মানে এভাবে আমি খুব টায়ার্ড হয়ে যেতাম। তো আমার বাবা চিন্তা করলো যে ওখানে বাসা নেই, ওই শহরে ওখানে বাসা নেই, তারপর ওখানে আসা যাওয়া হবে। আর ওখানে ব্যাচে তখন তো অনেক টিচার পাওয়া যাবে ওখানে। তো ওখানে চলে গেলাম ক্লাস 10 এর বছর। ওখানে থেকেই হচ্ছে গিয়ে করলাম। আমার রেজাল্ট আল্লাহর রহমতে অনেক ভালো হইল। তারপরে হচ্ছে গিয়ে যে গ্যাপটা আমার এসএসসির পরে যে গ্যাপটা, ওই সময় ওই মোবাইলটা আমাকে দিয়েছিল, ওই মোবাইলটা আবার নিয়ে গেছিল। যখন আমি হচ্ছে গিয়ে শহরে যখন ছিলাম তখন হচ্ছে নিয়ে গেছিল, দরকার ছিল। তখন আমি আমার মায়ের ফোন থেকে লাগলে দরকার হলে ইউজ করতাম। তারপরে হচ্ছে গিয়ে আবার ওইটা আমাকে ব্যাক দিয়েছিল, ওই ফোনটা। তখন আমার নতুন ফোন। আমি তো সব যাদের ফোন ছিল সবাইকে নাম্বার দিছি, এই আমি ফোন কিনছি। এই তো সবার সাথে কথা বলতাম, অনেক গল্প করতাম। তো যাদের সাথে আমি আবার একটু লক্ষ্মী টাইপের ছিলাম, বাট হচ্ছে গিয়ে এটা আমার ফ্যামিলিতে সবাই জানতো লক্ষ্মী টাইপের ছিলাম, কিন্তু ক্লাসে আমার অন্যরকম একটা চেহারা ছিল। আমি সবার সাথে ঝগড়া করতাম আর কি। না, মেয়েদের সাথে না, কিন্তু ছেলেদের সাথে আমার ঝগড়া লাগতো বেশি। ছেলে বলতো সারাক্ষণ ক্লাসের মধ্যে কাজ করি এরকম। কিন্তু যেই ছেলের সাথে ঝগড়া লাগতো বা যেই ছেলেদের সাথে আমি কথা বলতাম না, তাদের সাথেও আমি কথা বলা শুরু করলাম। আমার ফোনে জিজ্ঞেস করতাম, তোরা কই ভর্তি হবি, কিসে কিসে ফর্ম তুলছোস, এরকম আর কি। তারপরে হচ্ছে গিয়ে এরকম, তো একটা সময় একটা রং নাম্বারে কল আসে। আমাকে বলে যে সে আমাকে চিনে, আমার স্কুলেরই বড় ভাই, মানে আগের ব্যাচের, 2010 এর ব্যাচ। সো আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোত্থেকে নাম্বার পাইলেন? বললো হাবিজাবি বললো আর কি, মানে বলছুন, মানে কি আমার ভাইয়ের কাছ থেকে না কোথা থেকে নিছে এসে কি, যাই হোক, আমি এখন মনে করতে পারতেছি না। তো আমি খুব মানে গল্পবাজ ছিলাম, মানে খুব টকেটিভ ছিলাম, আর মানে সেই রকম কথাবার্তা বলতাম। আমার মা তেমন মানা করতো না, কারণ হচ্ছে কি আমি পড়ার সময় পড়তাম, সবকিছুই আমার ভালো ছিল। কিন্তু ভাবতো যে আমার বাবা বাসায় কিন্তু ছোটবেলা থেকে টিভি নাই,
আমার বাবা বলতো যে টিভি দেখলে ছেলেমেয়েদের পড়াশোনা নষ্ট হয়ে আর ছেলেমেয়েরা নষ্ট হয়ে যায়। ইভেন আমার নানা বাড়িতে আমাদের কখনো যাইতে দিত না, আচ্ছা আচ্ছা খুব অন্যরকম ছিল। আচ্ছা যাই হোক, তো বাসায় টিভি নাই কিছু নাই, আচ্ছা থাক ছেলে মেয়েদের তার ক্লাসমেটদের সাথে গল্প করতেছে করুক, আমি আমার মায়ের সাথেই গল্প করা শুরু করলাম। এটা অনেক কাহিনী। তারপরে হচ্ছে গিয়ে কোনো প্রেম টেমের কথা বলতাম না, অনেক গল্প, মানে কি কোথা থেকে আসে, মানে অন্যরকম এরকম আর কি। তো ও ছেলেটা, আমি তো এমনিতেই অনেক অনেক গল্পবাজ ছিলাম, ও ছেলেটা একটু বেশি, মানে আরো বেশি কথা বলতে চাইতো। তো সবসময় তো আমার বাবা থাকতো বা আমি অন্যান্য কাজ করতাম, এরকম কথা বলা পসিবল হইতো না। তাছাড়া যাই হোক, তারপর আমার বাবা আমাকে ঢাকায় পাঠিয়ে দিল আমার এজিসির জন্য, কারণ আমার সবসময় আমার বাবারও ইচ্ছা ছিল ঢাকায় পড়াশোনা করব, বেশি ভালো পড়াশোনা করবে এরকম। তো ঢাকায় হোস্টেলে রাখে নাই, কারণ আমি নষ্ট হয়ে যাব বা অন্য কিছু হতে পারে। তো তার বোনের বাসায় আমাকে রেখে দিল। আচ্ছা আচ্ছা ওখানে এসে বিশ্বাস করলো আর কি। তো ওখান থেকে হচ্ছে আমার শুরু, মানে বাবা মা ছাড়া যেরকম মানে সব পেয়ে গেছি এরকম ফ্রিডম যেটাকে বলে ফ্রিডম। ওরা, আমি আগে বলি, ওরা আমার লোকাল গার্ডিয়ান, প্লাস ওরা আমাকে পড়াইতো, জানতো আমি অনেক ভালো স্টুডেন্ট। আর তাছাড়া আমি ক্লাস 7 থেকে 8 ওঠার সময় আমি একবার আমার ফুফুর বাসায় 1.5 মাস ছিলাম। ওই 1.5 মাসে আমার ফুফাতো ভাইও দেশে ছিল। আচ্ছা সে এখন হচ্ছে গিয়ে বাইরে। তো আমার ফুফাতো ভাই, ফুফু, তারপর দুলাভাই আর ভাই, উনিও আসতো এই বাসায়। সবাই মিলে একসাথে আমার ম্যাথ বই একদম, কেউ পাটিগণিত ধরতো, কেউ অ্যাপ চ্যাপ্টার ধরতো, কেউ বীজগণিত ধরতো, কেউ ডাইম ধরতো। একবারে মানে ওই 1.5 মাসে আমার সব মানে কাভার করে দিছিল আর কি। তো যখন গেছি তখন আবার মানে পড়াশোনার জন্য অন্যরকম। তো 7 তারিখ মেবি আমার মনে পড়তেছে না, 2012 সালে আমার এসএসসি রেজাল্ট দিছিল। ওই দিন হচ্ছে গিয়ে আমার ভাই দেশে আসছে বিয়ে করার জন্য। কোন ভাই? আমার ফুফাতো ভাই, ভাই যে ভাইটা আমার আমার বাসায় আছে। কাজিন হয় হ্যাঁ, যে বাসায় আছি আর কি। তো হচ্ছে গিয়ে আমার রেজাল্ট দেখিয়ে এত খুশি হয়েছিল, মানে ওনারা সবাই আমাকে নিয়ে অনেক প্রাউড করতো। ওই মার্কশিটটা নিয়ে আমার সেই নতুন ভাবিকে দেখা বলছে, দেখো দেখো আমার বোন একদম সব সাবজেক্টে A+ পাইছে, শুধু একটুর জন্য ইস ইস এরকম করতেছে, মানে উনি খুব এক্সাইটেড। যাই হোক, তো ওই ছেলেটার সাথে আমার কথা চলতেই আছে। ওই ছেলেটার মানে স্কুলের সিনিয়র ভাই? হ্যাঁ, ওর নাম কি ছিল? ওর সাথে কথা চলতেছিল। ওর একটা সমস্যা হচ্ছে গিয়ে হ্যাঁ বুঝতে পারছি। ও বেশি উইক হয়ে পড়তেছে। ও করতে কি ফ্রি মিনিট কিনতো, তারপর হচ্ছে গিয়ে অনেক মেসেজ জমা হইতো, মিনিট দিয়ে তো কথা বলতো, কিন্তু মেসেজ তো আর পাঠানো হইতো না কাউকে। সো ওই 500 মেসেজ 600 মেসেজ ওই সবগুলো মেসেজ ও একসাথে আমাকে পাঠিয়ে দিত। তো এটা আমার জন্য আমার খুব বিরক্ত লাগতো যে ওকে এরকম করতেছি কিছু না। কারণ হতো কি, ও আমার কাজিন ছিল, কারণ ওর ফোন ছিল না, আমার ফোন ছিল। তো হচ্ছে গিয়ে কারো ফোন, মানে আমার ফোনও দেখতে চাইতো যে কি আছে, অন্যরকম একটা ব্যাপার থাকে। তো আমি হচ্ছে গিয়ে মানে সিকিউর ফিল করতাম না যে ও যদি দেখে ফেলে এরকম। তারপরে হচ্ছে গিয়ে আমি ওকে মানা করতাম যে এইগুলো কি ধরনের সমস্যা, এই কেন। তারপরে ওই দিন রাত্রে, যেদিন বিয়ে ছিল, আচ্ছা সেদিন হচ্ছে গিয়ে বরবউ হচ্ছে গিয়ে যখন যায় না, মানে যে ঘরটা সাজানো থাকে ওই ঘরে যায় ছবি টবি তোলার জন্য, তাদের পার্সোনাল ছবি তোলার জন্য বা রোমান্টিক ছবি তোলার জন্য। তো আমার ভাই আর ভাইয়ের বউকে হচ্ছে ওই রুমে পাঠানো হলো। তো আমরা কয়েকজন যাইতে চাইছিলাম আর কি ওই রুমে। তো একটা ছেলে ক্যামেরা গলায় ঝুলানো, সে বলতেছে না না এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না। আমি কিচ্ছু বলিনি, কারণ ওই বিয়ে নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি ফার্স্ট ওই বিয়েতে শাড়ি পরি আমি, কারণ অন্য কোনো বিয়েতে আমাকে যেতে দেওয়া হয়নি, এটাই হচ্ছে গিয়ে প্রথম। তো আমি তাকে কিছুই বলি নাই, আমি জাস্ট মনে মনে বলতেছিলাম ভাব কি ক্যামেরাম্যান হয়ে তার মনে হয় আত্মীয় হচ্ছে আমার, আমি যেখানে খুশি সেখানে যাব, সমস্যা কোথায়। তা আমি তাকে ভাবলাম যে সে ক্যামেরাম্যান। তারপরে হচ্ছে গিয়ে একটু কি ওই ছেলেটাকে আমি এই ফার্স্ট দেখি। তারপরে হচ্ছে এদিকে রাত্রে যখন আমি এসে ফোন চেক করি, তখন দেখি যে সেই নাসির আমাকে এতগুলা মেসেজ পাঠাইছে, সব লাভ করে। তারপরে আমি ওকে বলতেছি যে কি সমস্যা কি, মানে আমি তো বলছি যে আমি আজকে বিজি থাকবো, কথা বলতে পারবো না, প্লাস এগুলা কি। তারপরে ওই দিনও আমাকে বলে যে আমি আসলে রিলেশন করতে চাই তোমার সাথে, এইটা এভাবে ভাবি আর কি, প্রপোজ করে। তোমার মাথা নষ্ট, আমি তো তোমাকে এখনও দেখি না, কারণ আমার ভিতরে ওরকম কিছুই ছিল না, আমি তো শুধু গল্পের তালেই আছি, মানে আমার ও ধরনের কোনো ফিলিংসই ছিল না, প্রেম করব বা এরকম কোনো ইন্টেনশনই আমার ছিল না। আমি তোমাকে এখনও দেখি নাই, তুমি কীরকম, নাকি উল্টাপাল্টা না দেখা কি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমরা ছবি পাঠাই, তুমিও পাঠাবা আমি পাঠাবো অ্যাট এ টাইম। তো MMS আমরা ছবি পাঠালাম একসাথে। ওর ছবিটা আমি যখন দেখলাম, ভাই আমার ভাল লাগে নাই,
ও কালো ছিল আর চিকনা চাকনা শুকনা জুকনা ছিল। সামহাও আপনি ইমপ্রেস হন না। যাই হোক, তারপর হচ্ছে এমন যে না আমি রিলেশন করব না, আমার ভাল লাগতেছে না। তো বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে সরাসরি দেখা করি তাহলে হয়তো, কারণ আমার ছবিতে হয়তো ভালো দেখা যাচ্ছে না আবার এখান। তারপরে হচ্ছে গিয়ে কিন্তু কথা চলতেই আছে, কথা চলতেছে। তারপরে হচ্ছে গিয়ে একদিন দেখা করি, এমন একটা জায়গায় দেখা করি যে এই জায়গাটায় হচ্ছে গিয়ে আমার এই আত্মীয় ওদিক দিয়ে হয়তো যাবে, ওদিক দিয়ে যাবে, দেখতে পারবে আমার কলেজেরই পাশে। তো আমি হচ্ছে গিয়ে মানে হাঁটতে হাঁটতে কথা বলি আর কি তার সাথে। তো তখনও আমার ভালো লাগে নাই। তার সাথে তার একটা মামা আসছিল, তার মামাকে, মামা বলতে কি মানে ফ্রেন্ড টাইপের মামা থাকে না, ইয়াং মামা আর কি। তারপরে হচ্ছে গিয়ে আমার ওর থেকে ওর মামাকেই বেশি পছন্দ হয়েছে। আমি বলছি না দরকার নাই। তা আমি এই জিনিসটা হচ্ছে গিয়ে ততদিন আমার ফ্রেন্ড হয়ে গেছে আমার কলেজে, আমি আমার ফ্রেন্ডের কাছে শেয়ার করছি যে এই অবস্থা কি করব। বলতেছে আচ্ছা একটা প্ল্যান করি তো। ও তো আসলে আমার এইজের, ওর মাথায় আর কি রকম একটা বুদ্ধি আসবে। ও আমাকে বলতেছে যে আচ্ছা ও ছেলেটাকে বল যে তুই কয়েকদিন পর মারা যাবি, তুই অসুস্থ। তা আমিও ওটাই বলছি। বলার পরে হচ্ছে আমি জানি না ও বিশ্বাস করছে না বিশ্বাস করে না, আমি জানি না। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যতদিন বাঁচো ততদিনই আমি থাকবো, ততদিন আমি ইগনোর করি আর কি। ওকে ভালো লাগে না, আমি ইগনোর করি। তারপরে হচ্ছে তারপরও মেসেজ দিয়ে যায় অনেক ইমোশনাল, এটা সেটা। তারপর হচ্ছে আমি ওকে, ও যখন ফোন দেয় তখন আমি আমার ওই বান্ধবীকে কনফারেন্সে রাখি, আমরা ইচ্ছা মতো তাকে গালি দেই আর মানে খুব ইনসাল্ট করি। যে আপনারা চাচ্ছিলেন যে পুরোপুরি ওকে অ্যাভয়েড করতে, কিন্তু ততই আপনাদের বেশি। তারপর কি হলো? ওর বান্ধবীকে দিয়ে ওকে অনেক কিছু বলছে, কালো এই সেই হ্যান তন, লজ্জা লাগে না এই সেই এইগুলো আর কি। তো অনেক কষ্ট পেয়েছে, কয়েকদিন বন্ধ থাকে, আবার কয়েকদিন পর পর কল দেয়। ততদিনে হচ্ছে আমি এমনিতেই আমার যে বান্ধবী তার ফ্রেন্ডদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তার কিছু ছেলে ফ্রেন্ড আছে, ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে, অনেক ভালো ফ্রেন্ডশিপ। আমরা ঘুরতে যাই, ওর বার্থডে থাকে, আমার বার্থডে থাকে, বার্থডে মানে ঘোরাফেরা করি, আমি তাদের সাথে কথা বলি। এটা কিন্তু আমার ফ্যামিলিতে আমার ফুফু জানে, দেখে আমি কথা বলি। এসে তো আমার ফুফু হচ্ছে গিয়ে এগুলো পছন্দ করে না, ছেলেদের সাথে এত কথা কিসের এসে, বুঝতেই পারতেছেন আমি এত কথা কিসের এসে। তো আমি হচ্ছে গিয়ে মাঝে মাঝে মনে মনে বলি আশ্চর্য, ছেলে ফ্রেন্ড তো থাকতেই পারে, সমস্যা কি। তখন আপনি ইন্টারভিউ ভর্তি হননি? ইন্টার ফার্স্ট ইয়ার। তারপরে হচ্ছে এই তো কয়েকদিন পরে, ৩-৪ মাস পরে, যখন আমার ভাইয়ের বিয়ের ৪-৫ মাস পরে। হ্যাঁ। প্রায়ই যাই, ৩ তলায় যাই, আমার ভাবির সাথে গল্প করি, অনেক গল্প করি। তারপরে একদিন গেলাম, ৪-৫ মাস পরে একদিন যেয়ে দেখি ওই ক্যামেরাম্যানটা বসে বসে এরকম এরকম করে ফোন চাপতেছে। তো আমি বলছিলাম আল্লাহ ও এখানে কি। আমি ভাবিকে জিজ্ঞেস করছি ভাবি ও এখানে কি করে। তো বলতেছে ও তো আমার ভাই। তো আমি বলছি ও আচ্ছা ভাই, মানে কি আপন ভাই? তার আপন ভাই। আমি বলতেছি যে ও আপনার আপন ভাই, কিন্তু আপনি যে ফুফুর যে একটা ছবি দেখালো বাড়িতে নিয়ে গেল, ওইটা কে ছিল? বলছে ওইটা আমার খালাতো ভাই ছিল, এটা হচ্ছে আমার আপন ভাই। ও আচ্ছা। এর নাম হচ্ছে গিয়ে সজীব। তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা বুঝলাম, চিনলাম আর কি। তারপরে আমি আমার মতো করে কলেজ করতেছি, ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতেছি, আড্ডা দিতেছি, পড়াশোনা করতেছি, সব আমার মতো করেই চলতেছে। মাঝে মাঝে ফুফু বকা দেয়, এটা সেটা আছে। যাই হোক, তো কয়েকদিন পরে, আরও ৪-৫ মাস পরে আমাদের হচ্ছে গিয়ে দাওয়াত থাকে, ভাবির বাসা থেকে দাওয়াত থাকে, আমাদের সবাইকে দাওয়াত দিছে। সেদিন আমার হচ্ছে কি কোচিং থাকে, ব্যাচ থাকে ৩টার দিকে। তো এমন সময় ওরা যাবে, ওরা আগেই বের হয়ে যাবে। তো আমি হচ্ছে কি বলছি যে আমি যাইতে পারবো না, আমি কোচিং থেকে তাইলে যাব। বলছে আচ্ছা ঠিক আছে, তাইলে তুই কোচিং থেকে যাস, আমরা সবাই বাসা থেকে বের হই, কারণ বাসায় তো কেউ থাকবে না। ওকে। তারপর সবাই ভাবির বাসায় চলে গেল, আমি কোচিংয়ে চলে গেলাম। আমি কোচিং থেকে যে এখন যাব, আমি এখন লোকেশন চিনতেছি না, কারণ আমি তো একা একা যাইতেছি। তারপরে হচ্ছে কি আমি ফোন দিলাম ভাবিকে যে কোথায় এটা। ফোন ধরছে সেই সজীব ভাইয়া। ফোন ধরার পরে আমি বলতেছি ভাইয়া জায়গাটা কোথায়, আমি তো একা একা আসতেছি, আমি চিনছি না। তো বলতেছে যে এখানে এখানে আসেন, এই জায়গা এই জায়গা। তো আমি গেলাম, নর্মাল কথাবার্তা। তারপরে হচ্ছে গিয়ে ঘুরলাম ফিরলাম। আচ্ছা যাই হোক, এর ফাঁকে কয়েকদিন পরে আমার ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম। দেওয়ার পরে
আমি চিন্তা করলাম যে আমি এখানে আসলে পড়াশোনা করতে পারতেছি না। আমার 2টা ভাই ভাগ্নি আছে না, ওরা অনেক ফ্রেন্ডলি, ডিস্টার্ব তেমন মানে আমি ফিল করতেছিলাম আর কি যে ডিস্টার্ব হচ্ছে বা আমি ভালোভাবে পড়াশোনা করতে পারতেছি না। তো আমার বাবা চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, যে যদি রেজাল্ট ভালো না করে তাহলে ঢাকায় এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে কি। তো আমার বাবা কি করছে, আমার জন্য একটা বাসা নিছে, আবার বাসা নিছে। ওখানে হচ্ছে গিয়ে আমার মা কয়েকদিন পরপর আসে, অল্টারনেট করে কয়েকদিন আমার মা আসে, কয়েকদিন আমার বাবা আসে, কারণ বাসায় তো আরও আমার ভাই বোনরা আছে, ওদের পড়াশোনা আছে। তারপরে একা বাসায় দিল, বাড়িওয়ালা আমার বাবা মা তো চায়। আচ্ছা আচ্ছা। মনে করি ফ্যামিলি বাসা, তারপর হচ্ছে গিয়ে যদি আমার বাবা মা না যেতে পারে আমার বড় একটা আপুকে পাঠিয়ে দেন, মানে অল্টারনেট করে কেউ থাকে। আর সবসময় থাকার জন্য আমাদের একটা এখন কাজের বলবো না, কারণ আমাদের বোনের মতো হয়ে গেছে, একদম ছোটবেলা থেকেও কেউ করতে পারি, তো ওকে পাঠিয়ে দিছে, কারণ যাতে খাওয়া দাওয়া জামা কাপড় ধোয়া এভরিথিং যাতে ও করে, আমি যাতে শুধু পড়াশোনা করতে পারি। আমার হচ্ছে টেস্ট পরীক্ষার কিছুদিন আগে হচ্ছে কি আমি ফেসবুক আইডি খুলি। মানে ওর সাথে কথা হয় না এখন? একটু কথা হয়, বেশি একটা কথা বলি না। আমি ওকে বুঝাই যে না এটা হবে না, আমি পারবো না। তা বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে একটু কথা বলি। মানে ও অনেক হেল্পলেস ছিল। আচ্ছা যাই হোক, হেল্পলেস বলতে ও অনেক ইমোশনাল ছিল, কিন্তু কিছু করতে পারছে না বলে অ্যাটলিস্ট চাইতো যে অ্যাটলিস্ট তাহলে কথা বলি। যাই হোক, তারপর আমি ফেসবুক আইডি খোলার পর তো এখন আরও খুশি। ফেসবুক আমার একে তাকে হচ্ছে কি অ্যাড করা শুরু করছি। দেন আমি ভাবিকে বলি আমার ফেসবুক আইডি খুলছি, রিকোয়েস্ট দিছে, আপনি ইয়া করেন। ইভেন ভাবুর আইডি থেকে আমি ওকে রিকোয়েস্ট পাঠাইছি। তো ওই আপু বলতেছে যে রিকোয়েস্ট পাঠানোর পরে আমি বলছি যে এরকম এরকম আমি আপনার আপন ননদ। তা বলছে আচ্ছা ঠিক আছে, একটু কথা হয়েছে। তারপরে আমার রেজাল্ট দিল, আলহামদুলিল্লাহ ভালো। আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে থাকলাম। ওই সময় আমি ফেসবুকে ছবি টবি আপলোড করি, কমেন্টে উনি একটু কমেন্ট করে, কমেন্টে কথা হয়, এমন টাইপের কমেন্ট করে যেটাতে আমার অ্যান্সার দিতে হবে, মানে আমিও যাতে রিপ্লাই দিই এরকম টাইপের। তো উনি অনেক ভালো বাংলা জানে। আচ্ছা। উনার বাংলা মানে বুঝতে গেলে আমার সারাদিন লাগতো উনার অ্যান্সার তৈরি করতে, তারপর আমি একটা অ্যান্সার দিতাম এমন। তারপরে ভাই, তাকে আমার অনেক ভাল লাগতো। অনেক ভাল লাগতো বলতে উনি খুব পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষকে, আপনার কাছে মনে হচ্ছে পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষকে? বাসার সবাই ওনাকে অনেক ভালো জানতো, কিন্তু আমি ভাইয়া হিসেবে দেখতাম, ওগুলো আমার মাথায় ছিল না। তারপরে টুকটাক কফ হয়, এখন কথা আস্তে আস্তে বাড়তেছে, প্রতিদিনই কথা হয়, কিন্তু 1-2টা মেসেজ এরকম আর কি, প্রতিদিন কথা। তারপর হচ্ছে গিয়ে একদিন সে আমাকে বলে আপনার ফোন নাম্বারটা দিয়েন। হ্যাঁ, আপনি তো ভাবির কাছ থেকে আমার ফোন নাম্বার নিতে পারেন। বলছে আসলে এটা খুব ডিসঅনেস্টি হয়ে যায়, আপনি নিজেরটা নিজে দেন, এত ঢং করার তো কিছু নাই। আচ্ছা ঠিক আছে নেন, আমার তো কোনো সমস্যা নাই। তারপর সেদিনও আমাকে একটা জাস্ট মিস কল দেয়, এই ফার্স্ট উনি আমাকে আমার ফোনে মিস কল দেয় একটা, চলেন দেখা করি, আপনি বাসায় আসেন, বাসায় আসলেই তো আমাকে দেখতে পারবেন, কথা হবে, সব কথা কি আর বাসায় বলা যায় সবার সামনে? তো তখন আমি বুঝলাম যে উনি ফ্লার্টিং করতেছে। তারপরে মাঝে মাঝে উনি বলতো যে আমার এই জিনিসগুলো ভালো লাগে না, ওই জিনিসগুলো ভালো লাগে না। আমি মাঝে মাঝে বলতো, আমি এত লাইক ডিসলাইকস বলার তো দরকার নেই আমাকে। তারপর হচ্ছে গিয়ে বলতো যে বহুগামিতা, একটা মেয়ে যে অনেকজনের সাথে রিলেশন করে অ্যাট এ টাইম, এই জিনিস উনার পছন্দ না, এগুলা বলতো। তো তো আসলেই চিটিং, এগুলো আমারও পছন্দ না। উনিও কিন্তু জানতো, উনিও দেখতো যে আমি আসলে কথা বলে, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে। আচ্ছা। একদিন আমি আমার কাজে যাই, আমি তখন হচ্ছে গিয়ে ভার্সিটি কোচিং করতেছি, শেষ পর্যায়ে আর কি, আমি মেডিকেলে চান্স পাই না। তো উনি একদিন, আমি বাইরে যাই আমার কোচিংয়ে কাজে, তখন আমাকে সেকেন্ড কল করে, আপনি কোথায়, আমাকে বলে ডাকতো আপনি কই, এরকম। আমি বলতেছি যে আমি কাজে আসছি এখানে। আল্লাহ, আপনি ওখানে দাঁড়ান, আমিও আসতেছি, দেখা করি, চলেন না। দরকার নেই প্লিজ, কেউ দেখে ফেলবে, সমস্যা, বাইরে দেখা করা তো ঠিক না, আপনি বাসায় এসেন। বলছে না সমস্যা নেই, আপনি থাকেন, কেউ দেখবে না। ওই দিন শুক্রবার ছিল। আচ্ছা। দেন হচ্ছে গিয়ে উনি আসে, আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি একটু ওয়েট করেন, আমি একটু কাজ সেরে নিই। বলছে আচ্ছা ঠিক আছে আপনি সময় নেন। আসলে কিন্তু উনি ওখানে ছিল না, উনি একটু দূরে ছিল, ওখান থেকে আসতেছে, কিন্তু বলল যে ওখানেই আছে। তারপরে হচ্ছে গিয়ে দেখা হইল, তো বলতেছে যে কই যায় বলেন, এখানে তো রিস্কি, এখানে তো কথা বলা যাবে না, চলেন বসি কোথাও কথা বলি। তাই আমি বলছি কোথায় যাবেন, কাছে কাছে দাঁড়িয়ে কোথাও প্লিজ, ভুল না। তো উনি বলছে চলেন কলাবাগান যাই। এই ফার্স্ট আমি কলাবাগানের নাম শুনি। তারপরে উনি হচ্ছে গিয়ে বাসে নাই। আমি বলছি বাসে কেন যাইতে হবে এত দূরে তাইলে? তা আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে কাছে কোথাও। তারপর আচ্ছা ঠিক আছে এটা কহেন, বাস যাইতেই আছে আসতেছে না। তারপর আমি বলতেছি যে কি ব্যাপারে এত দূরে কেন? বলছে আরে সমস্যা নাই, চলে আসবে, এখন জ্যাম তো রাস্তায়, হ্যানতে সেগুলো বলতেছে। শুক্রবারে কিন্তু কোনো জ্যাম ট্যাম ছিল না, বা উনি মানে উল্টাপাল্টা বুঝাইতেছে আর কি। তো উনি এর আগে আমাকে বলছিল যে ভাই একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দেন, এই সেই কেন। তা আমি বলছি একটা আমার ফ্রেন্ড আছে, প্রেম করবেন, একটা নাম, ওকে আমি
বললাম, ছবি দিলাম কি ওর সাথে আমার ছবি আমি ফেসবুক অলরেডি আপলোড করছিলাম এটা। আলটিমেটলি আপনার ফ্রেন্ড আপনাকে বলেনি যে সেই কারোর সঙ্গে লাভ করবে? আপনি এমনিতে এটা বলেন, আমি বলতেছি প্রেম করবেন নাকি, তো আমি ওরকে বলবো এরকম, তো আমি বলছে যে আমি ওকে বলছি যে আমার এরকম একটা ব্যা আছে এরকম বলছে, ওর করে দিস আমাকে, মানে দেখি কথা বলি আগে, দিস ফেসবুক আইডি দিস, আমাকে বলিস রিকোয়েস্ট পাঠাইতে। কারণ তার ইগোতে প্রবলেম, কেন আমি রিকোয়েস্ট পাঠাবো, তাকে বললেন আমার কথায় সে জানি আমাকে রিকোয়েস্ট পাঠায়। তো এটা কোনো কথা? আপনি প্রেম করবেন, আপনি নিজে থেকে যাই করেন, আমি এত কিছু করতে পারবো না। আপনার ফ্রেন্ডকে বলা ছিল নাকি জাস্ট আপনারা নিজেরা? আমি আমার ফ্রেন্ড আছে তোমার ব্যাপারে ইন্টারেস্টেড, হ্যাঁ হ্যাঁ পছন্দ করে প্রেম করবা, বলছে ওকে ওকে আমাকে মেসেজ পাঠাইতে বল। তারপর আমি বলছি যে আপনি হাই পাঠান, তাহলে রিকোয়েস্ট পাঠান। তো সে মনে রিকোয়েস্ট পাঠাইছি কিনা আমি আসলে ভুলে গেছি, রিকোয়েস্ট পাঠাইছে মনে হয় উনি, ও মনে হয় অ্যাকসেপ্ট করে না বা মেসেজ আসেন এরকম কিছু একটা, যাই হোক। তারপর হচ্ছে গিয়ে তো যখন বাসে আমরা পাশাপাশি বসে আছি তখন হচ্ছে গিয়ে বলছে আপনার ফ্রেন্ডটাকে আবার দেখি। তো আমি হচ্ছে গিয়ে মোবাইল নিয়ে এইভাবে দেখাইতেছে আর কি, দেখেন সে কী করতেছে, মোবাইলটাকে মতন একটা হাতাহাতি করে মোবাইল টেনে নিয়ে উনি আরও ছবিগুলো চেক করতেছে। আমি বলছি ভাই এটা কী ধরনের, আপনি আমার হাতে থাকুক, আপনি এভাবে দেখেন। তারপরে আরও ছবি যে চেক করতেছে ওখানে, আমি সহ যে ছবিগুলো ওগুলোকে ভালো করে জুম করে করে আমার ছবিগুলো দেখতেছে, এই মেয়েটাও ভালো। তারপর হচ্ছে গিয়ে আমি বলছি দেখেন ভালো লাগতেছে না, আপনি ফোন দেন, বলে নিয়ে গেছি এরকম ব্যাপার একটা। যাই লোক, তারপরে ওখানে নামছি, নেমে দেখি এটা হচ্ছে ধানমন্ডি লেক আমি চিনি, ওটাকে কলবিন্দ্র সরোবর বালোটা, আমি আমার মামার গার্লফ্রেন্ডের সাথে ওখানে গেছিলাম। তারপরে হচ্ছে কি আপনি ওকে ধানমন্ডি লেকে নিয়ে গেছেন, বলছে আপনি যাবেন না, এখন এটাকে কলাবাগান বলে, এসে বলতেছে। আমি যে না আপনি তো আমাকে বলেন নাই। তারপর আচ্ছা যেই হোক বাচ্চা, আচ্ছা ঠিক আছে একটু থাকি, তারপর চলে যাবেন। আমি বলছি আপনি আমাকে এত দূর নিয়ে আসেন, আমাকে এখনই যাইতে হবে, সেরকম করতেছি। তারপর হচ্ছে ওখানে আমরা 10-15 মিনিট বসি, ওখানে যে বসি আমার মুখে মুখোশ দেওয়া ছিল। তো উনি বলছে আমি এরকম মুখ না দেখে কথা বলতে পারি না, উনি খুব কেমন মানে যে বলে না চিপচিরা সাউন্ড। তারপর হচ্ছে কি বলছে আমি এরকম না দেখে কথা বলতে পারি না। আমি বলছি সমস্যা কি, আপনি এরকম করতেছেন কেন, এরকম হাতাহাতি করছেন কেন, আমার কাঁধের উপর হাত দিতেছে, সমস্যা কি না? ডিফারেন্স কত ছিল আপনার সাথে ওনার সাথে বয়সের ডিফারেন্স হচ্ছে আমার 4 বছরের ছিল, কিন্তু একাডেমিক ভাবে ওনার বয়স আমার সাথে ছিল 6 বছরের। ওকে। তারপরে হচ্ছে গিয়ে ভাই আপনি এরকম করতেছেন কিসের জন্যে? তারপর উনি মনে কিছু বলতে যাচ্ছে কিন্তু কিছুই বলতেছে না। ওনার অ্যাটিটিউডগুলি আমার ভালো লাগতেছে না, আমি খুব করি। আপনি এখন যাবেন, আমার দেরি হয়ে যেতেছে, ফুপু পক্কা দিবে। তারপরে হচ্ছে গিয়ে উনি একটা সিএনজি নেয়, সিএনজিতে করে আমরা যাচ্ছি। যাওয়ার সময় এখন সিএনজিতে সে আমার হাত ধরে, শক্ত করে ধরে। আমি এখন হাত ছড়াছড়ি করতেছি যে আপনি ছাড়েন, এমন করতেছেন কেন, আমার ভালো লাগতেছে না। তো বলতেছে আমার দিকে তাকাও। এই ফার্স্ট উনি আমাকে তুমি করে বলছে, এর আগে কিন্তু আপনি করেই বলতো। আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে আমার দিকে তাকাও বলে হচ্ছে গিয়ে আমার হাত ওনার বুকের ওপর রেখে বলতেছে, কিছুই বলতেছে না, বলতেছে ওনার দিকে তাকাইতে। আমি তাকায় দেখি যে ওনার চোখ অনেক লাল হয়ে আছে, মানে একটু পানি পানি হয়ে আছে। তখন কি করছিল? ড্রাইভ করছিল? না, ড্রাইভ করছে পিছনে। কারণ ঘুষালে তো আমরা যেটা হয় সবসময় তৃতীয় পক্ষ অস্বীকার করি, মানে খুব বিশেষ কিছু মোমেন্ট ঘটে যায় আমাদের লাইফে, প্রত্যেকের জীবনে হয়তো বা এই বিষয়গুলো আছে কম বেশি, রিক্সা এবং হচ্ছে সিএনজি, এবং আমরা সবসময় থার্ড পার্টি যেটা থাকে, যিনি রিক্সা চালাচ্ছেন কিংবা যিনি সিএনজি ড্রাইভ করছেন, তাকে অস্বীকার করি এবং মনে করি যে ও কিছুই বোঝে না, ও কিছুই জানে না, ও সব একেবারে ইনভলভ না। কিন্তু আমার কাছে মনে হয় যে ও সব বিষয়গুলো খেয়াল করে। তো এইটা আসলে এরকম সিনেরও আমার কাছে মনে হয় যে ওই যে বলা হয় না, আমরা ছোটবেলায় দেখতাম যে গাড়িতে ওঠার পর যে চালকের সঙ্গে কথা বলবেন না, কথা কেন বলবো না, কারণ এটার কথা বললে তার কনসেন্ট্রেশন নষ্ট হতে পারে, এটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো আমার কাছে কেন জানি মনে হয় এরকম সিচুয়েশন সিএনজি কিংবা রিক্সাতে ঘটানো, এটা কথা বলার যেহেতু ভয়ঙ্কর রকমের দুর্ঘটনার মুখোমুখি আমরা হয়ে যেতে পারি, কারণ তার ফুল কনসেন্ট্রেশনটা তার পিছন দিকে চলে আসে। সো এগুলো না করাটাই বেটার। ওকে, যাই হোক বলেন তারপর হচ্ছে গিয়ে তো আমি বুঝলাম যে আসলে উনি রিলেশন করতে চাচ্ছে বা উনি আমাকে পছন্দ করে এরকম কিছু, বাট উনি কিন্তু এরকম মুখে কিছুই বলে নাই, শুধু চোখ লালে। আমি নিজেই সব বুঝে নিছি, এরকম একটা অবস্থা। তো আমি জাস্ট ওনাকে একটাই কোয়েশ্চেন করছি যে এটা কিভাবে সম্ভব, আপনি কি পাগল হয়ে গেছেন, এটা কিভাবে সম্ভব, আমাকে তো মেরে ফেলবে, সিডোর হয়ে যাবে, ঘূর্ণিঝড় হয়ে যাবে বাসায়। তারপর বলতেছে আমি সব কিছু ম্যানেজ করবো। বলছে কি ম্যানেজ করবে না? বলছে আমার ফ্যামিলির কেউ তোমাকে কিছু বলবে না, কারণ সবাই ওনাকে অনেক প্রায়োরিটি দেয়, উনি একমাত্র ছেলে, কনফিডেন্ট। তারপরে হচ্ছে কি বলছে আপনার ফ্যামিলি আপনি রাখেন না আপনার কাছে, আমার ফ্যামিলি তো জীবনে মানবে না। বলছে আমি ওটাও ম্যানেজ করবো একদিন। আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে এইভাবেই থাকলো। আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি চিন্তা করতেছি যে আসলে আমি কি করতেছি। উনি কিন্তু দেখতে অতটা সুন্দর না,
বাট উনার কথাবার্তা, উনার কথার স্টাইল, তারপর অনেক যুক্তি সহকারে কথা বলতো। আপনি ওনার পার্সোনালি আমরা ভালো লাগতো? আমার খুবই ভালো লাগতো। বাসায় যেয়ে আমি চিন্তা করলাম উনি হয়তো আমার রিলেটিভ, উনি আমাকে ধোঁকা দিবে না, কারণ আমি ততদিনে বুঝে গেছি যে ঢাকায় কি হচ্ছে না হচ্ছে, রিলেশন মানে কি, বা এই কয়েকদিন নিয়ে করে টাইম পাস করে চলে যায়। আমি বলছি উনি আমাকে হয়তো ধোঁকা দিবে না, ওনার কাছে আমার প্রায়োরিটি থাকবে, ছেড়ে যাবে না। তাছাড়া উনি উনার সাথে আমার বয়সে ভালোই ডিফারেন্স আছে, উনি ভালো এস্টাবলিশ হতে পারবে, হয়তো আমি ভালো থাকবো। এই চিন্তা করে আমি শুরু হলো রিলেশন। মানে আপনি ওকে করলেন ফাইনালি? ঠিক জি জি, আমার দিক থেকে ওকে। তখন আপনি ইন্টারে সেকেন্ড ইয়ারে পড়ছেন না? না, ইন্টারের শেষ, আমি ভার্সিটিতে ভর্তি হব আর কি নভেম্বর। বয়সন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন ওই সময়টা? হ্যাঁ, পরের দিনে আমরা ঘুরতে যাই কোথাও, আমি তো কোনো বুঝে উঠতে পারি না এই জিনিসটা কি। একটা পাবলিক প্লেস, একটা পার্ক বা রাস্তা আর কি, ভিতরের দিকে না, রাস্তার দিকে মানুষ যাওয়া আসা করতেছে, অনেকে জগিং করতেছে, এই সেই। ওই জায়গায় সে আমাকে টান দিয়ে ধরে হচ্ছে গিয়ে ফার্স্ট কিস করে। আমি খুব শকড হই, মানে আমি খুবই লজ্জা পাই, অ্যান্ড আমার হাত পা তখন কাঁপতে থাকে, খুবই অবস্থা খারাপ, কারণ আমি তখনও ভাইয়া ডাকি, আমি 3 মাস পর্যন্ত ভাইয়াই ডাকতেছিলাম। বেসিক্যালি সুপার ফাস্ট, এবং আপনার জায়গা থেকে আপনি তাকে খুব মানে শকড হন আর কি। হ্যাঁ, এলুই শকড হয়ে, মানে শক হয়ে আর কি। তো যাই হোক, ফার্স্ট থেকে আমি দেখতেছিলাম উনি খুব অন্যদিকে আর কি। তো আমি উনি বলতো যে ইন্টেন্সগুলো ভালো লাগতো না। ভালো লাগতো না, কিন্তু তারপর দিকে আমি চিন্তা করতাম, আচ্ছা ঠিক আছে, সে তো আমার বয়ফ্রেন্ড, আচ্ছা ঠিক আছে, আমি পরে এটাকে আবার ইজিভাবে নিতাম। কিন্তু ফার্স্ট ভালো লাগতো না। পরে তারপর হচ্ছে গিয়ে কথাবার্তা হয়, সবই ভালো, ঠিক আছে। 2 মাস পরেই সে মানে অন্যদিকে কথাবার্তা বলে, অন্য কিছু চায় আর কি। তো আমি বলতেছি ঠিক আছে, আপনি তাহলে আমাকে বিয়ে করেন। তো বলতেছে বিয়ে জিনিসটা কি, বিয়ে কি, মানে বলতেছে যে আমি যদি বলি হ্যাঁ, তুমি যদি রাজি থাকো তাহলে এটাই বিয়ে। এটা কোনো কথা, কোনো লিগেল কিছু নাই, লিগেল ওটা জাস্ট পেপারস। তুমি তোমার বাবা মায়ের কাবিনামা দেখছো কখনো, তার মানে কি তারা লিগেল না, এরকম উদ্ভট লজিক দিত। তো মাঝে মাঝে আমি খুব বলতাম এগুলা উল্টাপাল্টা লজিক দিতেছেন কেন, কিসের জন্যে। মাঝে মাঝে করতাম, মাঝে মাঝে ও আমাকে এমনভাবে বুঝাই দিত যে ওটাই সঠিক, আমি ওটাই বুঝতাম। তারপরে আচ্ছা ঠিক আছে, হইলো কিছু একটা। তারপরে হচ্ছে গিয়ে আমি তখন থেকে ভাবতাম ওকে, সে আমার হাজব্যান্ড, মানে ওর প্রস্তাবে আলটিমেটলি সামহাও আমাকে ওভাবেই তৈরি করে নিছে, ওভাবে আমার মাথার মধ্যে বেঁচে যে তুমি আমার ওয়াইফ, আমি তোমার, এটাই হচ্ছে গিয়ে বিয়ে। আপনি করেছেন, কারণ আমাকে এমনভাবে, আমি যখন জিজ্ঞেস করতাম এইটা তাহলে কি, ওটা তাহলে কি, ওভাবে বুঝাই দিত সুন্দর করে। একটা 3-4 মাস পরে হচ্ছে ও এগুলো আমার ফ্রেন্ড সার্কেল এগুলো নিয়ে করতো। আমি খুব গর্ববাদ ছিলাম, বলতাম না। আমি হচ্ছে গিয়ে, ও খুব কম সময় দিত আমাকে, যদি দিনে 1 মিনিটও কথা হয়তো আমি ভাবতাম যে অনেক কথা হয়ে গেছে এরকম। বাট ডাকার সময় যখন দেখা করতাম, ডাকার সময় ওই পর্যন্তই, ওগুলা ঠিক আছে, দেন কোনো কথাবার্তা নেই, শুধু ওই জন্যই ডাকতো, আর কোনো কথাবার্তা নেই। বলতো আমি বিজি, আমি অফিসে এসে অফিস করতো। হ্যাঁ, আমি বিজি এসি, আমি পারি না, বসটা থাকে সামনে, কলিগরা থাকে, কথা বলতে পারি না। তার 1 মিনিটও দিনে গিয়ে হতো না। বলছেন সিগারেট খাওয়ার টাইম, তো ওটা অ্যাটলিস্ট আমার সাথে কথা বলতে পারে না। আমি আপনি করে বলতাম, কখনোই তুমি করে বলি না। অনেক সম্মান করতাম, যা বলতো তাই বিশ্বাস করতাম যে ওটাই রাইট বলতে। আর মাওলানা, তারপরে হুজুর, এদের বিরুদ্ধে অনেক কথা বলতো। ওদের এইসব জিনিস আমার ভালো লাগে না। ওরা এখন নতুন এইসব রুলস তৈরি করে, ধর্ম ব্যবসা করে, এই শীত না। তা আমি বলতাম ও আচ্ছা ঠিক আছে, এমনভাবে বুঝাতে, তো আজ আমি ওভাবেই করতাম। তো আমি একদিনও করতেছি, আমার একটা ফ্রেন্ড অস্ট্রেলিয়ায় গেছে স্টুডেন্ট ভিসায়, ও অনেকদিন পর আমাকে নক করছে, আমি কথা বলতেছিলাম ওর সাথে, তখন থেকে রিয়াকশন শুরু। তো বলতেছে যে একটা ভদ্র ঘরের মেয়ে কি এরকম করে কথা বলে, তুমি তো একটা এরকম খারাপ বেশি। হোয়াটসঅ্যাপ চালাইতাম, হোয়াটসঅ্যাপ বন্ধ। মানে তখন আপনার উপরে কর্তৃত্ব খাটানো শুরু করলো? আল্লাহ, এটা তো হচ্ছে কি 1 মাস পর থেকে, 1 মাস পর থেকে আমি ভাবতাম যেটা হচ্ছে, কারণ হাজব্যান্ড টাইপ, কারণ মানে আমি ভাবতাম যে হ্যাঁ ঠিক আছে, এটা মনে হয় অনেক কেয়ার করে, অনেক লাভ করে, আমি ওটাকে খুব ইজিভাবেই দেখতাম। তারপরে হচ্ছে গিয়ে এই একদিনে যাওয়ার আগে আমি একটু একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটার বোধহয় বাই ন্যাচারালি সত্য। শপিং হিস্ট্রেট নামের খুব বড় একজন ফিলোসফার ছিলেন, আমি যদি ভুল না করে থাকি নামটা, তার একটা লেখাতে পড়েছিলাম যে বেসিক্যালি গার্লস যেই কোয়ালিটি, সেই কোয়ালিটিতে কিছু কিছু জিনিস গার্লসের মধ্যে, মানে মেয়েদের মধ্যে জিনিসটা সেম মোরালেস, সেটা হচ্ছে দে আর ভেরি মাচ ইমোশনাল, এবং আবেগ দিয়ে তাদের পুরো দুনিয়াটা নিয়ে নেওয়া যায়। হ্যাঁ, আপনি যদি মানে আমি এখানে অনেক মেয়েরাই শুনছেন, সে কারণে আতবা শুনে সতর্ক হবেন। সেটা হচ্ছে একটা ছেলেকে বোঝার জন্য বা একটা মানুষকে জীবনে পারফেক্টলি নেওয়ার জন্য অনেকগুলো বিষয় জাজ করতে হয়। তার আগে
জীবনের শ্রেষ্ঠ সম্পদটা, যেটা আমাদের রিলিজনে নিষেধ করা হয়েছে, যেটা আমাদের আইন তো যায় না, সামাজিকতার জায়গা থেকে অসামাজিক মনে করা হয়, এই বিষয়গুলো লেনদেনের জায়গায় না যাওয়াটাই উত্তম। কেন বলছি? যে ছেলেরা, এটা অনেক ছেলেরা আছে খুব ভালো করে এটা জানে যে একটা মেয়েকে পাওয়া সর্বোচ্চ জায়গাটা হচ্ছে তাকে ইমোশনালি ট্রাই করা, এবং একটা মানুষকে যখন ইমোশনালি উইক করে ফেলা হয় তখন তো সব কিছুই পাওয়া যায়। এবং সেই ক্ষেত্রে ইমোশনালি তাকে ওই হাজব্যান্ড বানানো, ইমোশনালি তাকে লাভ করা, এবং তারপরে তার যেটা হাসিল করা, এবং হাসিল করে সেখান থেকে ছুটে পড়া, এবং এগুলো আসলে আমাদের সমাজে অহরহ হচ্ছে। আর এই স্টোরিটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমরা দেখাবো আপনাদেরকে। আমি আরেকটু বলতে চাই, তবে সে বলার জায়গাটা ওনার বলার পর। হ্যাঁ, ও সব সময় বোঝাতো, ও অনেক রেসপন্সিবল হাজব্যান্ড, অনেক মানে সবকিছুতে আমাকে গাইড করে। আমিও খুব হ্যাপি ও আমাকে গাইড করে। আপনি তাকে মানে হাজবেন্ড বলছেন, মানে আপনি হ্যাঁ। মন থেকে তাকে হাজবেন্ড হিসেবে আমি করিনি? তো জানি ওটাই বিয়ে। আপনি জানেন ওটাই বিয়ে? হ্যাঁ, আমাকে তো ওভাবেই বুঝাইছে। তো আপনি ছোটবেলা থেকে জিজ্ঞে আসেননি বিয়ে মানে কি? দেখে আসছি, কিন্তু ও তো আমাকে পুরো সব ইয়ে করে দিয়েছে। হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখবেন যারা এই ভিডিওটা ইউটিউবে দেখবেন, আমি খুব বিরক্ত বোধ করি একটাই জায়গাটাতে, সেটা হলো আমরা সবসময় যিনি গল্পটা বলেন তাকে জাজ করি। আরে ভাই, সে আমাদের সমাজের বিচ্ছিন্ন ঘটনা না, যাকে এখানে নিয়ে আসা হচ্ছে সে বিচ্ছিন্ন ঘটনা না। তার মধ্যে ভুল অনেকেই করেন, তার ভুলটা তাকে শুনে যাতে করে আপনি কোনো ভুল না করেন, আপনার চারপাশে যাতে কোনো ভুল না হয় সেইটার দিকে খেয়াল করেন। তাকে গালমন্দ করা, আপনি আপনার জায়গা থেকে অসম্ভব রকমের সাধু একজন পুরুষ নিজেকে ভেবে বা মহিলা নিজেকে ভেবে অন্য একজনকে গালমন্দ করা, এটা কিন্তু আসলে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য ওটা শুধু আমাদের ইউটিউবে হয় না, বা অন্য ফেসবুক সব জায়গাতেই আমি দেখি। যে কোনো একটা কিছু ঘটে গেলেই সঙ্গে সঙ্গে তাকে ডিরেক্টলি গালিগালাজ করা। আরে ভাই, তার ঘটনা থেকে আমি কি শিখলাম, তাই না? এইটা হচ্ছে মূল বিষয়। আর ওর বয়সটা খেয়াল করবেন, ও তখন 17-18 বছর বয়সী করে, এবং ইমোশনালি ওর একেবারে ইমোশনাল জীবনের সবচেয়ে এক্সট্রিম মোমেন্ট আরেকটা যেটা, সেটা হচ্ছে ওর জীবনের প্রথম লাভ। এবং মানুষ প্রেমে পড়ে কত কি করে সেটা আসলে মতন করে বলার কিছু নাই। তবে আজকের এইটা একদমই ডিফারেন্ট একটা স্টোরি। তো আমি একটা এরকম একটা ধর্মীয় জ্ঞান যে আমার খুব ভালো আছে তা না, আমি মোটামুটি পড়েছি, আমারও খুব কনজারভেটিভ একটা পরিবারে বড় হওয়া। আমি যতটুকু জানি যে এরকম একটা হাদিস আছে যে মেয়েদের দিক থেকে বিষয়টা এরকম যে ওই বিয়েই না যদি মেয়ের বাবা সেটাতে রাজি না থাকে, এবং মেয়ের বাবা যদি বিয়েটা না দেয় সেটা কোনো বিয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আমি যতদূর জানি, আমার জানার মধ্যে ভুলও হতে পারে, আমি এরকম 2টা হাদিস জানি। হ্যাঁ, তো এটা কি আপনি পরে জেনেছেন আগে আমি পরে জেনেছেন তো এটা মানে ওই বিয়েই না, যদি বাপ জীবিত অবস্থা থাকে এবং ওই বিয়েতে বাবা যদি কোনো সম্মতি না থাকে, বাপ যদি না জানে, যতদিন পর্যন্ত না জানবে ততদিন পর্যন্ত এটা বিয়ে হয়নি। কি ভয়ঙ্কর! মানে এটা বাংলাদেশের অনেকেই জানেন, আমি বলতে আমার গা শিউরে উঠেছে। তো আপনি যদি ধর্ম মানেন তাহলে এটাই সত্য। তো এই জায়গাটা থেকে আমি বলছি না যে আমি যেটা বলছি আপনাকে সেটা আমি খুব ভালোভাবে জানি, আমি এতটুকুই জানি, এটা আমি শেয়ার করলাম আপনার সঙ্গে, আপনি চাইলে আরও স্টাডি করে দেখতে পারেন। ওকে, তো আপনি যেটা বলছিলেন যে অ্যাজ আ হাজব্যান্ড হিসেবে এটা করতে ওটা করতে হয়, তারপর? তখন আমি ওকে অনেক ভালোবাসা শুরু করছি, কারণ আমার হাজব্যান্ড অনেক ভালোবাসতাম অনেক। ও যদি বলতো যে এখন বাইরেও, কারণ ও অফিস থেকে আসতেছে সন্ধ্যা হয়ে যেত, আমি তখন সন্ধ্যার দিকে টিউশনি করতাম 7টা থেকে। আমার ফুফুর বাসার পাশে আমি টিউশনি করতাম, বের হয়ে যেতাম। তো তখন মাঝে মাঝে আমি টিউশনে মিস দিতাম, অথবা আমি ফুফুকে বলতাম যে শুক্রবারে ওকে পড়াই দিবে, কারণ পরে আমি মিস দেবো আমার পরীক্ষার জন্য। কিন্তু ওই সময় আমি ওকে না পড়াইতে চেয়ে আমি গিয়ে ওর সাথে দেখা করতাম। কোথায় দেখা করতেন? কোথাও চা খাইতে যাইতাম রাস্তায়। কিন্তু আপনার ইন্টেন্স মোমেন্টগুলো কোথায় পাস করতেন? ওটাও ওর বাসাতেই। ওর হ্যাঁ, তো বাসায় আর কেউ ছিল না? ওর বাসায় এমন সময় আমাকে ডাকা হতো যখন কেউ থাকতো না। ওকে। ওটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। আমি যে কীভাবে লুকায় লাইতাম, ও আমাকে লুকায় ঢুকাইতো, ওটা আমি মাঝে মাঝে খুব গিল্ট ফিল করতাম। আমি তো ওর ওয়াইফ, তাহলে আমাকে কেন লুকায় যাওয়া? আমি নিজে এটা আবার চিন্তা করতাম। আচ্ছা, যাই হোক, তারপরে 1 মাস পর কি হলো? না, 1 মাস পরে না, 2-3 মাস পরে ও একদিন ওগুলা জানতো, তো ও নাসিরের ব্যাপারটাও জানলো, তারপরে আমার আরও ছেলে ফ্রেন্ডের ব্যাপারটা জানলো। জানার পরে গিয়ে ও খুব সিনকেট করলো যে কি এগুলো তুই খারাপে এসে এরকম। তো ওয়াইফ সম্পর্কে কয় বছর পরে এটা? এটাও 3-4 মাস পরেই। 3-4 মাস পরে? 3-4 মাসও হয় নাই মনে হয়। 3 মাস পরে ও একদম রাখবেই না। ভাই, আমি ওই দিন কোনো ছেলের জন্য আমি এতটা কান্না করছি। আমি আমার শুধু মনে পড়ে আমি আমার দাদুর মৃত্যুতে এত কান্না করছি। আমি ওর পায়ে ধরে বলতেছিলাম, ও আমাকে ওই দিন, আমি চেয়ারে বসেছিলাম, ও চেয়ারটা ধাক্কা দিচ্ছে, যে ও অনেক ক্রেজি ফেছিল। আমি চেয়ার থেকে পড়ে গেছি, তারপরও আমি ওর যে পা ধরতেছি, প্লিজ এরকম কিছু করেন না, আমার লাইফটা শেষ হয়ে যাবে। তারপরে উনি কোনোভাবে করে না। ওই দিন আমি বাধ্য হয়েছি, আমি চলে আসতে, কি করবো, বলতেছি তুই এখান থেকে জানালে আমি তোকে মেরে ফেলবো। তারপর গিয়ে আমি চলে গেছি বাসায়। আচ্ছা, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করি,
একটা সেটা হচ্ছে যে যেই বিয়েটার কথা উনি আপনাকে বলে আপনাকে এই কাজটা করিয়েছে, সেই বিয়েটা নিয়ে আপনার সন্দেহ ছিল বা আপনি হিপনোটাইজ ছিলেন, আমি যে কথাটা যদি মেনেই নিই, তাহলে আপনার ভেতর থেকে কি কখনো এরকম একটা প্রশ্ন আসেনি? প্রচলিত বিয়ে আমাদের যেটা বোঝায় ধর্মীয় রীতি অনুযায়ী, ওই বিয়েটা তুমি যেহেতু খুঁজছো তাহলে প্রচলিত বিয়েটাও করে ফেলো। এখানে সমস্যাটা কিন্তু সেটা এখন পড়বো না, কারণ হচ্ছে গিয়ে এটা জানাজানি হয়ে যাবে, ফ্যামিলিতে আমাদের রিলেশন নষ্ট হয়ে যাবে, তোমার এখনো পড়াশোনা বাকি। জানাজানি ফগা ফ্যামিলিতে যে পরেই যেহেতু করবা, বিয়ের পরের যেসব বিষয়গুলো সেগুলো বিয়ের পরে করো, বিয়ের আগে করার দরকারটা কি? বাট সে থাকতে পারতেছে না। বিষয়টা হচ্ছে সিম্পল লজিক। একটা ছেলে এবং একটা মেয়ে পরিণত বয়সে পাশাপাশি থাকলে যেই ঘটনাগুলো ঘটার কথা, মূল যেই জায়গাটায় গিয়ে সবকিছু থামে, যে জায়গাটায় গিয়ে আসলে সবকিছু স্ম্যাশড হয়, সেই জায়গাটাই যাওয়ার রাস্তাটাই আসলে হচ্ছিল দুজন পাশাপাশি থাকা। এবং এই জন্যই বোধহয় যে মানে ডিস্টেন্স জিনিসটাকে সাপোর্ট করে অনেকে, যে সম্পর্কের জায়গাটা থেকে ডিস্টেন্স রাখাটা প্রয়োজন। বিয়ের আগ পর্যন্ত যেসব ডিস্টেন্স রাখলে বৈবাহিক পরবর্তী যে সম্পর্কগুলো সেগুলো জীবনে আসে না, সেই ডিস্টেন্সটা রাখার প্রয়োজন। প্রচুর লজিক আছে আসলে। একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন আজকের এই গল্প, তারপর কি হলো? আপনি মেনে নিলেন এটা? তারপর আমি চলে গেলাম বাসায়। আর হচ্ছে গিয়ে ওই 1 মাস আমার লাইফের খুব টার্নিং পয়েন্ট ছিল ভাইয়া। তখন হচ্ছে গিয়ে আমি যখন ভার্সিটিতে, তখন নতুন নিউ সেমেস্টার, ও তখন আমাদেরকে মাত্র সি প্রোগ্রামিং শেখাচ্ছে। আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট, আমার ভেতরে একটা কম্পিটিশন নিয়ে আসবার, যা ওখানে আমাকে ফার্স্ট হতে হবে এরকম একটা মেন্টালিটি নিয়ে আমি ওখানে ভর্তিছি। ওই প্রোগ্রামিং আমার আর শিখায় মেয়ে। ওই একটা মাসে অলরেডি ওরা অনেক দূর আগায় গেছে, আমি এখন পর্যন্ত শিখতে পারিনি। ওটা আমার লাইফের জন্য আমার লাইফে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মানে আফসোস যে আমি সি প্রোগ্রামিং শিখতে পারি না। ওকে, যাই হোক, তারপর হচ্ছে গিয়ে ওই 1 মাস এমন অবস্থা, আমার খাওয়া দাওয়া তো বাদ। তারপর শুধুমাত্র একটা বান্ধবী জানতো, যে কিনা আমার ভাবি স্টুডেন্ট ছিল, সেই জানতো। আবার সজীবের কথা বলতো যে ধৈর্য ধরো, হয়তো উনি আসবে। তারপর আমিও ফোন দেই নেই, ও ফোন দেয় নেই। আমি একদিন হচ্ছে গিয়ে 1 মাস পরে একদিন, ওই 1 মাস হয়তো কি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, ওর পরে জানি কোনো ছেলে আমার লাইফে না আসে, আমি অন্য ছেলের কাছে যাওয়ার আগেই আল্লাহ যেন আমার বডি ডেস্ট্রয় করে দেয়, এই ধরনের দোয়া করতাম আমি। কেন করতেন? আমি চাইতাম না যে, কারণ যাদের একটা ছেলে আমার লাইফে থাকুক, আমি চাই না, যেটা আমার কাছে এটা খুব ঘৃণা লাগতো নিজের কাছে। আর আমি ওকে অনেক ভালোবাসতাম। হয়তো ভালোবাসা থেকে মনে হয়তো যে আমি এভাবেই থাকবো ওকে, তারপর হয়তো আমি ওকেই ভালোবাসতে থাকবো, এরকম মনে হয়তো ওর লাইফ পার করে দিবে এভাবে। তারপরে হচ্ছে গিয়ে ওকে 1 মাস পরে একদিন সকালবেলা, আমি তো সারা রাত ঘুমাইতে পারতাম না, তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়েও কান্না করতাম ওর জন্য। তো এভাবে আল্লাহর কাছে দোয়া করতাম, হাজব্যান্ড সম্বোধন করে দোয়া করতাম। মাই গুডনেস, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তো রাত্রেবেলা যে ঘুমাতে পারতাম না, সকালবেলাটা আমি ঘুমিয়ে থাকতাম। তারপর হচ্ছে গিয়ে ও আমাকে ফোন দিয়েছিল 10:30 বাজে, তখন দেখা করতে। আল্লাহ, আসলে একটা কথা বলি, আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, পাহাড় পরিমাণ গুনাহ করে ক্ষমা করেন। আজকের এই গল্পটা যারা শুনছি তাদের জায়গা থেকে আমরা আজকে এই শিক্ষাটা জায়গাটায় নিব। আমি বারবার বলি, ওকে ইন্ডিকেট করাটা আমাদের গল্পের উদ্দেশ্য না, কারণ ও অনেক বড় একটা লেসেন নিয়ে আসছে। আর পুরো গল্পটা আপনারা যখন শুনবেন তখন বুঝবেন যে আসলে ভুলের মাত্রাটা কতটুকুন। জি বলেন। তারপর ও যখন আমাকে কল দিচ্ছে, আমি পরে 11:30 1টা 9টার দিকে উঠে আমি দেখছি, আল্লাহ ভাই, আমি এত খুশি হয়ে গেছি যে আমার লাইফে ও ফিরে আসছে। আমি তো এটাই দোয়া করছিলাম যাতে ও ফিরে আসে। আমি এত খুশি হয়ে গেছি। আমি হচ্ছে গিয়ে কিচ্ছু না খেয়ে, তখন আমার একটা পেট খারাপ, মানে ওই 1 মাস আমার পেট খারাপ ছিল, কারণ আমি খাওয়া দাওয়া ঠিক করে করতাম না, সারাদিন না খাওয়া থাকতাম, রাত্রেবেলায় এসে খাইতাম, আমার পেট খারাপ হয়ে যেত। তো বলতেছে যে উপরে আসো। আমি বলছি না, নিচে আসেন, আমি কথা বলি। বলছে না, উপরে আসো। তো আমি বুঝতে পারছি যে হয়তো আবার স্টার্ট হবে কিছু। আমি এটাই চাইছিলাম, হয় না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। তারপর গেলাম, তারপর হচ্ছে গিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিছি। আমিও খুশি। তারপর হচ্ছে গিয়ে আবার স্টার্ট হলো। আবার ওই এর থেকেই শুরু হয়েছে ঝামেলা। স্টার্ট হয়েছে ঠিকই, কিন্তু অনেক ডমিনেট করতে থাকতো। আমি কিছু ঘটনা বলি, এখানে কিছু ঘটনা বলি, তারপরে আর এটা শেষ করে দিব। সেটা হচ্ছে গিয়ে আমি ইংলিশে কোর্স করতাম রাইটিংয়ের। তো ওখানে হচ্ছে গিয়ে ওদের মধ্যে আমি খুব ভালো পারতাম। তো পরের দিন রেজাল্ট দিল, কিন্তু আমি ওই দিন যাই নাই। ওই দিন রেজাল্ট দিছে, ওই দিন হচ্ছে গিয়ে আরেকটা আঙ্কেল ওখানে ইংলিশ শিখতো, উনি বলতেছে যে কালকে আমি সবাইকে ট্রিট দিব, আইসেন। তো আমি পরের দিন গেছি, বলছে আপনি তো একটা জিনিস মিস করছেন, গতদিন ছিলেন না, আজ কিন্তু ওই আঙ্কেলটা ট্রিট দিবে। তো সিটিতে তারপর হচ্ছে গিয়ে আমি ওকে ফোন দিলাম। আমি তো হচ্ছে গিয়ে বাসায় বলে আসি নাই, আমি একটু বাসায় বলি
তো আমি আমার ফুপুকেও জানালাম, বাচ্চা ঠিক আছে যাও কোকে উঠে আসো। তারপরে ওকেও ফোন দিলাম যে এরকম এরকম। বলছে আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোমার একটা ফোন দিতে পারি, যখনই বলবো তখনই কিন্তু চলে আসতে হবে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। কখন? কারণ ওরা তো 2টার দিকেই ম্যাক্সিমাম টাইম হচ্ছে 2টা লাঞ্চ থাকে, ওই দিন শুক্রবার জুমা নামাজের পরে 2টার পরে হয়তো লাঞ্চ হবে, তো আসতেছি একটু দেরি হয়ে যেতে পারে। বলছে না কিন্তু বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলে এসো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তো আমি গেলাম, ও কিন্তু পারমিশন দিল, ওকে। গেলাম। এখন ভাইয়া ওখানে আনফর্চুনেটলি একটা বার্থডে পার্টি ছিল, তো ওটার জন্য সিটগুলো খালি ছিল না, তো আমাদের একটু দেরি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ও খাওয়া পাতে মাত্র শুরু করছি, ওখানে আমার টিচাররা আরও ওই ক্লাসের আরও আপু ভাইয়ারা কয়েকজন বড় বড় ছিল, সবাই খাইতেছি, ওই টাইমেও আমাকে ফোন দিয়ে দিতেছে। আর ওই সময় কি খাওয়া পাতি রেখেও চলে আসবো? মানুষ কি ভাবে, ওরা কি জানে আমার রিলেশন আছে বা এরকম কিছু? আমি বলতেছি আমি আসতেছি আরেকটি সময়, সে কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছে। তারপর ওদের বৃষ্টি শুরু হয়েছে, আমি যে এরকম করতেছি, যেতে বলছে ওর বাসায় যেতে বলছে, আমি যে তাড়াহুড়া করতেছি, ওই স্যাররা বুঝতে পারতেছে যে তুমি এমন করতেছো, কোনো বসো। ওর চিন্তা করতেছে হয়তো আমি কিছুক্ষণের সময় ফ্রি পাইছি, বাসার মধ্যে এতটুকু যদি মিস করে ফেলো। ইন্টেন্সিটিগুলো দেখেন আপনারা, এবং এইগুলো কিন্তু আমাদের সোসাইটিতে এখন খুবই কমন স্টোরি। বিশেষ করে মেয়েরা আজকের এই গল্পটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন প্লিজ। ওকে, তারপর? কারণ পরে তো আর সময় পাবে না, ও অনেক সময় ম্যানেজ করছে আমার জন্য, এমনিতে কথা বলতে পারে না, 1 মিনিট 2 মিনিট কথা বলে। তারপর হচ্ছে গিয়ে আমি তো অনেক করতেছি ওখান থেকে আসার জন্য, বৃষ্টি হইতেছে, আমি যে না আসার, আমাকে যাইতে হবে বাসায়। ও আল্লাহ এই বৃষ্টি তুমি যাবা কীভাবে, দাও আমি সিএনজি ঠিক করে দিয়ে এসেছি। পরে হচ্ছে গিয়ে করতে 5টা বেজে গেছে আমার ওখানে আসতে। পরে আমি ওকে ফোন দিতেছি, ও হচ্ছে গিয়ে পিক করতেছে না, আমি মেসেজ পাঠাইতেছি, ফোন করতেছি। আমি ওখানে 8টা 8:30 পর্যন্ত দাঁড়াইছিলাম ওই জায়গায়, যে ওর ফোন ধরবে, আমি দেখা করে তারপর বাসায় যাব। ও ধরতেছিল না। তারপরে আমি বলছি আমি কিন্তু এখানে, আমি মাঝে মাঝে খুব মানে করতাম আর কি, ক্রেজি হয়ে যেতাম, আমি কিন্তু এখানেই দাঁড়া থাকবো, আপনি কিন্তু না করলে। অনেক ঘোরা ছিল। ও আচ্ছা ঠিক আছে, ততক্ষণ দাঁড়া থাকতো, আমি একটা সময় যাবোই বাসায়। আমি 8:30 বেজে গেছে। তারপর হচ্ছে গিয়ে আমি বাসায় চলে আসছি। একটা স্বভাব ছিল কি, কোনো ঝামেলা হইলে ও 4 দিন 5 দিন কথা বলতো না, এটা আমার শাস্তি। আচ্ছা যাক, এরকম আমি হচ্ছে কি ভার্সিটিতে ভর্তি হই, ভার্সিটিতে আসা যাওয়া করতেছি। তারপর আমি হচ্ছে কি করি, ওই যে আমার একটা ফ্রেন্ডের সাথে যে অস্ট্রেলিয়ায় থাকে, ওর সাথে যে আমার ফেসবুকে একটু কথা হইছে, আমি ভাবছি যে আচ্ছা ওর সাথে যত কথা বললে ও রাগ করে, ওর সাথে যে চ্যাটগুলো আমি ওটা ডিলিট করে দিই, তাহলে কারণ এই কতদিনে আমার ফেসবুক পাসওয়ার্ড আইডি সব ওর কাছে। আচ্ছা আমি কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওটা আপনার কাছে ছিল কখনো? না, আমি চাইও নাই। দ্য মোস্ট কমন কেস অফ আওয়ার সোসাইটি, মানে আমি বারবার বলছি মেয়েরা একটু ভালো করে শুনেন, এবং ইউটিউবে যারা দেখছেন দেখেন, এগুলো আমাদের জীবনে খুবই কমন ঘটনা। আজকাল কিন্তু এগুলো পরিণতি ভালো হয় না, একদমই ভালো হয় না। হ্যাঁ, যদি কোনো কারণেই বোঝেন যে আপনার প্রায়োরিটি এই ছেলেটার কাছে একটু কম, বা যাকে আপনি চিন্তা করছেন, আপনার এটা মনে করার কোনো কারণ নাই যে ছেলেটাকে ছেড়ে আপনি বাঁচবেন না, বা এই মেয়েটাকে ছেড়ে আপনি বাঁচবেন না। কারণ আল্লাহ হয়তো এর যেতে ভালো কাউকে না কাউকে আপনি জীবনে রেখেছেন। ডেফিনেটলি যেটা হয়, আমাদের জীবনে আমরা আসলে বুঝি না, আমরা আসলে বুঝতে চাই না, এত বেশি ইমোশনালি থাকে। ইমোশন আ কাইন্ড অফ ড্রাগ, খুব পাওয়ারফুল ড্রাগ। মানে ওর মুখের উপর কথা বললে, রাস্তাঘাটে ধরে থাপ্পড় মারতে হবে, ওগুলো কিন্তু মানে থাপ্পড় না, খুব জোরে সোরে। কি মনে করতেন যে হাজব্যান্ডের জায়গাটা মানাচ্ছিল কিনা একটা, যেটা হচ্ছে একটা মানুষকে মুখের উপর কথা বলে আপনি ওর উপর থাপ্পড় মারবেন, বিভিন্ন ধরনের। এখন বলুন তো শেষ পর্যন্ত টিকে যাচ্ছিল কিনা? যেটা হচ্ছে একটা মানুষকে মুখের ওপর কথা বললে। এখানে একটা কথা বলি সামিয়া, গায়ে হাত তোলার প্রসঙ্গটা কখন আসে? যখন আপনি নিজেও বুঝতে পারছেন যে না, ও যেটা চাচ্ছে সেটা আমি করতে পারছি না, বা ও বুঝতে পারছে যে না, এটা সমাধান হতে হবে না, কিন্তু আলটিমেটলি বেশি শক্তি এখানে সমাধান, তখন গায়ে হাত তোলা খুব তাড়াতাড়ি চলে আসে। একটা সম্পর্কের মধ্যে এটা অনেক দিন যাওয়ার পরে গিয়ে এই জিনিসগুলো হয়। সো বোথ সাইড প্রবলেম ছিল, ডেফিনেটলি আপনার জায়গা থেকে কিছু না কিছু প্রবলেম ছিল। তো আমি মাঝে মাঝে খাবার করতাম। হ্যাঁ না, কিন্তু এখানে আমাদের এটা আমাদের অনুষ্ঠানেরও একটা সীমাবদ্ধতা। যখন কেউ গল্পটা বলতে আসে, সে নিজেকে ওই ফেরেশতার জায়গায় তুলনা করে, মানে আমার কোনো দোষ নাই। না না, ডেফিনেটলি কিছু না কিছু ফল্ট আপনার অবশ্যই আছে আপনার জায়গা থেকে, এবং সেই জায়গাটা থেকে আমার মনে হয় অনেক কিছু শেখানো আছে আমাদের। অবশ্যই আমার ফল্টগুলোই আমি বলি,
আমি হচ্ছে গিয়ে ওই ভিডিও মানে সরি ওই হচ্ছে গিয়ে চ্যাটগুলো আমার ডিলিট করা উচিত হয় নাই, এজন্য সন্দেহটা আরও বেড়ে গেছে। বেড়ে গেছে। ডেফিনেটলি বাড়বে। আর আমি হচ্ছে গিয়ে মাঝে মাঝে ওকে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়া উচিত হয় নাই। কেন? মানে আমাকে একটু বলেন তো। এটা অনেকেই দেয়। আমি আসলে চাইতেছিল, সে সন্দেহ করছে। সে আচ্ছা, আমাকে একটু বলেন খুব তো। সহজ করে, আমি জানি না ইন্টারমিডিয়েট ছেলেমেয়েদের এই জিনিসটা মানে মাথায় আসে কিনা। একটা মানুষকে সন্দেহ করে কি আটকানো যায়? আমি যদি ধরেন মানে কেউ যদি আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে সন্দেহ করে বা আপনার হাজব্যান্ড যদি আপনাকে সন্দেহ করে, আটকাতে পারবে। আপনি একটা প্রুফ পেলো যে না আপনার সঙ্গে অন্য একটা ছেলের রিলেশন আছে, তো সেটা কি সে কিভাবে আটকাবে? হয়তো রিলেশন ভেঙে দিবে বা সে কয় করলো সেটা কি সে চলে যাবে। সেটার জন্য সন্দেহ করলে তাকে স্পাইং করতে হবে? হুম। ঠিক আছে, আমি তাকে তার মতো করে চলতে দিই। আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে দেখি ঘটনাটা সত্য কিনা। সেটার জন্য তো তাকে তার অ্যাক্টিভিটি ব্লক করা যাবে না। সেটাই। কিন্তু আমরা খুব আনফরচুনেটলি আমরা এই জিনিসগুলো করি। আমরা ব্লক করার চেষ্টা করি। না, এটা করতে পারবে না। না, এটা করতে পারবে না, ওটা একজন মানুষকে সন্দেহ করলে এটা করা উচিত না। একজন মানুষকে সন্দেহ করলে তাহলে আপনি স্পাইং করেন, যদি সেটা করা উচিত না। কারণ সন্দেহটা আসলে এক ধরনের রোগ। আচ্ছা, তো এর মাঝে হচ্ছে গিয়ে আমি ফেসবুকে ওদেরকে সার্চ দিই। ফেসবুকে অত কিছু জানতাম না কিভাবে এগুলো ডিলিট মানে সার্চ হিস্ট্রি ডিলিট করে দেন। আচ্ছা, যাই হোক, তো এগুলাতেও অনেক ক্ষিপ্ত। ওকে কেন আমি এখনো সার্চ দিচ্ছি, এগুলাতে আমি সার্চ দিয়ে দেখতেছি আর কি, জাস্ট ওরা কি করতেছে বা সেখানে ওরকম কোনো ইন্টেনশন ছিল না রিয়েলি। হ্যাঁ, এগুলোই আমার ভুল ছিল, আমার এটা করা উচিত হয় নাই। এই জন্য এগুলো নিয়ে ঝামেলা হতো। তারপর আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে হচ্ছে কি 9টার পরে কথা বলতাম, এটাতেও ঝামেলা হতো। রাত 9টার পরে তুমি কেন? হ্যাঁ, রাত 9টার পরে কেন? আমি মেয়ে হোক ছেলে হোক, বুঝতে পেরেছি। মানে নিজের কর্তৃত্ব। হ্যাঁ। তারপর আবার একদিন হয়েছে কি, ও আমাকে হচ্ছে গিয়ে ডাকছে। তো আমি বলছি যে না, আমি ততদিন আমি বুঝতেছিলাম যে এটা গুনাই হলো, এটা কিসের বিয়ে, এটা কিসের বিয়ে। ও ততদিনে হচ্ছে কি আমি ম্যাচ চেঞ্জ করে আমার বান্ধবীর সাথে থাকা শুরু করছে। আমার এক বান্ধবী আমার রুমমেট ছিল। ও দেখতো, ও এগুলোতে বিরক্ত হয়ে যেত। ও আমাকে অনেক বুঝাইতো, কি করছিস, এটা কি মনে করে সেটা হয়তো তোকে ভালোবাসে। দেন আমি বুঝবি না। ও বলছে তুই এই ছেলেকে কিভাবে পছন্দ করলি, ওকে দেখতে কেমন দেখা যাচ্ছে। আমি বলছি দেখ, আমি কিন্তু চেহারা দেখে ইয়া করিনি, ও কিন্তু অনেক ভালো মনের মানুষ। সেই তো ওদেরকে ওভাবে আমি চুপ করাই দিতাম। ওই ফ্রেন্ডটাকেও দেখতে পারতো না। ও আমার কোনো বান্ধবী বা ফ্রেন্ড তো ওর সাথে থাকার পর তো আমি সব ফ্রেন্ডের বাদ দিয়ে দিছি। আমি কোনো ওর বান্ধবীও দেখতে পারতো না। তো একদিন হচ্ছে কি আমি যাইছিলাম যে আমার কোনো বান্ধবীর সাথে যাইতে, কোথাও ঘুরতে যাইতে আর কি। তো ওকে বলছি আর কি যে আমি আজকে আসবো না। তো আচ্ছা ঠিক আছে, আইসো না, কার কখনই আসা লাগবে না। একটু ইগোস্টিক ছিল আর কি, ওইগুলোর ওর ইগোতে হার্ট করতো। এরপরে হচ্ছে 8 মাস আমি আসলে স্পেসিফিক কারণটা হচ্ছে গিয়ে আমি মানে ইয়া করতে পারতেছি না যে 8 মাস হচ্ছে গিয়ে কোনো ইয়া নেই। কিন্তু এই 8টা মাস আমি অনেক কাঁদতাম আর ওকে ফোন দিতাম বারবারই, ওই ভোগ করতাম, প্লিজ আমি সরি এরকম বলতাম, ফিরে আস। তো ওই তো না। তারপরে হচ্ছে গিয়ে একদিন ও আমাকে বলে যে ও এর মাঝখানে আমি ঝামেলা হইতেছে। তো আমি ওই ফ্রেন্ডের কাছ থেকে চলে এসে আরেকটা রুমমেটের সাথে থাকা শুরু করতেছি। তো ওই রুমমেটের কাছে তো আমার সব ফেসবুক আইডি আছে, আমার ফেসবুক আইডি বা হচ্ছে পাসওয়ার্ড এগুলো আছে। তো হচ্ছে কি ও দেখতে পারে আমার রুমমেটের নামকে হ্যানদান। তো ও আমার রুমমেটকে ও রিকোয়েস্ট পাঠে, বলে যে আমার নামে ও আমাকে অনেক ভালোবাসতো। ও হয়তো এগুলো প্রকাশ করতে পারতেছে না, অনেক সুখ দুঃখের কথা বলে। তো ও আমার রুমমেট আমাকে বলে যে আপু ও তো এরকম, উনি তো এরকম আমাকে মেসেজ দিছেন। আচ্ছা ঠিক আছে, কথা বলে দেখো কি বলে। তারপর হচ্ছে তখন কিন্তু রিলেশনটা ভালো নাই। তারপর হচ্ছে কি আমি কোনোভাবেই ওকে ছাড়তে চাচ্ছিলাম না, যে যাই হয়েছে ওর সাথেই থাকি। ওর সাথে একটা সময় আমি ওর রুমমেটের ল্যাপটপ থেকে ওকে মেসেজ দিতাম। ও কিন্তু এগুলো এখনো জানে না, আমি ওকে ছোট করতে চাই না, ও ছোট হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে ও আমার রুমমেট বলতো আপনার মনে ভালো করে ঘাটাও যে তোমার মনে ক্যারেক্টারের প্রবলেম আছে। তুমি অন্য সবকিছু বলতে পারি, এইটা বলতে পারো না, কারণ এইটা আমি বিশ্বাসই করতাম না। ওটা আমি বিশ্বাসই করতাম না, ওর কোনো এই মেয়ের প্রবলেম আছে। তারপর হচ্ছে গিয়ে টুকটাক ফ্ল্যাটিং এখন শুরু হয়ে গেছে আমার রুমমেটের সাথে। তো একটা সময় আমার রুমমেট আমাকে হাইড করতেছিল, বলতেছিল যে ওই হয়তো ওকে বলে দিছে যে বলো না। তো হয়েছে কি আমি তখন চিন্তা করতাম ও আমাকে বলে না কেন, ওর ব্যাপারে কিছু কি অবস্থা, ওর কি হইলো। তারপর আমার বিছানা থেকে আমার রুমমেটের বিছানা দেখা যায়, ল্যাপটপটা এভাবে ক্লোজ রামের। আমার আবার চোখে ভালোই মানে পাওয়ার আছে, আমি হচ্ছে বুঝতে পারি যে কোনো চ্যাট বাসে। আমি হচ্ছে ওর মেসেজ আসছে, নোটিফিকেশনের সাউন্ড হচ্ছে, আমি দেখা যায় ওর নাম। তারপরে আমি কিছু বলি না, আমি জাস্ট সময় দিছি, দেখি ও কিছু বলে কিনা ওর ব্যাপারে। তখন আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। ভাইয়া ইদানিং একটু বলি, আমার এই কোর্স সেমিস্টার একটা কোর্স আছে সাইবার সিকিউরিটি। তা আমি ইদানিং শেখা শুরু করছি কিভাবে ওয়েবসাইট হ্যাক করে, কিভাবে প্রটেক্ট করে, কিভাবে ডাটাবেজ হ্যাক করে।
তো আমি স্যারকে একটা কথা জিজ্ঞেস করছি, স্যার আপনি আমাদেরকে এগুলো শিখাইছেন, কিন্তু গুগল ড্রাইভ কিভাবে হ্যাক করে এটা কি পসিবল? বসে স্যার হাসতেছিল, যদি এটা পসিবল হতো তাহলে তো তোমারটাই আগে হ্যাক হইতো। কোনভাবে? এটা পসিবল না। হ্যাঁ, পসিবল অবশ্যই, যারা ডেভেলপার তাদের কাছে সব। সেই জায়গায় না এবার গেলাম পসিবল ইম্পসিবল, কিন্তু আপনি ওকে বলছেন যে তুমি এটা ডিলিট করে দাও, বাট কেউ যদি এটা কখনো করে কারো কাছে, করার পরে আপনার সামনে ডিলিট করলে এটার যে কপি নাই আপনি ইনশোর করবেন কিভাবে? হয়তো সে অন্য জায়গায় ক্রিয়েট করে যে নিয়ে গুগল ড্রাইভে নাকলেও আপনি এটা নিশ্চিত হতে পারবেন না, কারণ কোনো একটা মানুষ যদি আপনি যদি 100% শিওর থাকেন এটা ফার্স্ট কপি, লাইক আপনার সেলফোনে করেছে বা অন্য কোথাও করেছে, প্রথমত করাটাই অন্যায়। করার পরে যদি আপনি নিশ্চিত থাকেন যেটা ফার্স্ট কপি এবং সেই ফোনটা আপনি সিজ করে ফেললেন বা সেখান থেকে ডিলিট করে দিলেন, তারপরও অনেক সময় নিশ্চিত হওয়া যায় না। আপনি যেহেতু তাকে স্পেস দিয়েছেন, সেখানে পারলে 100টা কপি করে ফেলেছে, এখন তো আপনি নিশ্চিত হতে পারবেন না। পুলিশ কেস। তো আমি যখন ওকে ফোন দিলাম, তো ও হচ্ছে গিয়ে তখন বলতেছিল, হ্যাঁ তোমার তো একটা সিম চালু হয়েছে, তুমি তখন অনেক কিছুই করতেছো। তখন হচ্ছে ওইখানে আমি বলছি, দেখেন আমি আপনাকে ফোন দিছি কিন্তু সম্পর্ক ঠিক করার জন্য না, আমি একেবারে শেষ করার জন্য আপনাকে ফোন দিছি। আমি আপনাকে আর ডিস্টার্বও করবো না, আপনি আপনার লাইফ মতো থাকেন। তো ওইটা হাসতেছিল, আচ্ছা ঠিক আছে দেখা যাক আমি কতটুকু পারি কন্ট্রোল করতে, দেখা যাক। অবশ্যই সে আমার ফ্যামিলি মেম্বার, সে অলরেডি জেনে গেছে যে আমাকে কেউ দেখতে আসছে। তারপর হচ্ছে এই যে বলে আমি ফোন রেখে দিলাম। 7 নভেম্বর ওই দিন লাস্ট কথা হয়েছে, এরপরে আমার আর ইচ্ছা হয়নি, আমি আর কষ্টও পাইনি, আমি আর ওকে ফোনও দেইনি। ও আপনাকে ট্রাই করেছে? না। ওকে, এখানে এই যে ভিডিওটা আপনি রেখে দিলেন সারা জীবনের জন্য, এটা একটা আতঙ্ক, তো এটা নিয়ে আপনার খারাপ লাগে না, কষ্ট হয় না? হ্যাঁ আমি আসবো, ওইটা নিয়ে তো এখন ঘটনাটা চলতেছে। তারপর হচ্ছে কি এদিকে আমি কি করলাম, আমি আমার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করলাম, পাসওয়ার্ড চেঞ্জ করলাম, আমার ফোনেও কিন্তু করা, ও দেখতে পারে আমার ইনকামিং কল, আউটগোয়িং কল, এগুলো দেখতে পারে। আমি অফিসে কল দিলাম। এত বেশি তার কাছে ক্লিন হতে গিয়েছেন যে জীবনে কোনো পার্সোনাল বিষয় রাখেননি, সব তাকে শেয়ার করেছেন। পর্যায়ে এসএসসি ইন্টার পড়ুয়া মেয়েরাই আসলে এই জিনিসগুলো বেশি করে। তারপর হচ্ছে গিয়ে আমি অফিসে কল দিলাম, দিয়ে বললাম যে আমি এটা কিভাবে কি করতে পারি। তারপর আমাকে ওয়েবসাইট লিঙ্ক বললো, আমি ওখানে গেলাম, যে হচ্ছে সব চেঞ্জ করলাম। তারপরে যাচ্ছে ফেব্রুয়ারিতে, 2019 সালের ফেব্রুয়ারিতে আমার সেমিস্টার ব্রেক ছিল। ওই দিকে কি হয়েছে এটা বলতেই হবে। এটা হচ্ছে গিয়ে আমার ভাবি জানতো, আমার ছোট ভাইয়ের বউ, ফুপা, উনি বলতেছে যে তুমি কি পাগল হয়ে গেছো, এগুলো সব ঠিক করো। উনি ও কিছু করবে না, ওর বোন তোমার ভাইয়ের ভাত খায়, কিছু করবে না। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিছু এইভাবে সাহস দিছে। তারপরে সব করছি, তো ওনার সাথে আমাকে কথা বলতে দিত না। আমি ওনার সাথে কথা বলার জন্য আরেকটা আইডি খোলার পরে ওটা জানতো না, আইডি খুলি, তারপর ওনার সাথে কথা বলি। তো ওই আইডিতে আমার আরও 2টা ফ্রেন্ড, যাদের সাথে কথা বলতে দিত না, আমার বান্ধবী, কোনো ছেলে ফ্রেন্ড ছিল না, ওদেরকে হচ্ছে গিয়ে আমি অ্যাড করার পর তো ওখানে তখন nika.com নামে একটা ওয়েবসাইট, তখন ওয়েবসাইট ক্রিয়েট করা, আমাদের একটা প্রজেক্ট হয়ে আসছে। তো nika.com নামে আমার ফ্রেন্ড হচ্ছে একটা ওয়েবসাইট করবে, ওখানে পাত্রপাত্রী সব করবে। তো বলছি এটাও কি পসিবল, পাত্রপাত্রী নেটও পাওয়া যায়। তারপর হচ্ছে গিয়ে আমি বলছি হ্যাঁ সার্চ দিয়ে দেখিস এরকম অনেক ওয়েবসাইট আছে। আমি সার্চ দিয়ে দেখলাম সত্যি আসলে ওয়েবসাইট আছে। আমি দেখলাম ওখানে কি আছে, ওখানে অনেকে পোস্ট করে আমার এরকম টাইপের মেয়ে লাগবে, ওরকম টাইপের মেয়ে লাগবে। তারপর হচ্ছে গিয়ে এটাকে আমার খুব চিপ মনে হয়েছে। ওখানে ওইটাতে আমি দেখার পরে সাইডে আরও অনেক সাজেস্ট আসে, যে ফাইন্ড ট্রু লাভ, তারপরে হচ্ছে গিয়ে ডেটিং সাইড, এরকম লাভ পাওয়া যায়, এদিকে পাওয়া যায় এরকম। তো আমি হচ্ছে কি খুব ইন্টারেস্টেড ছিলাম। আমি হচ্ছে কি ক্লিক করে দেখি যে ওখানে প্রথম যে পোস্টটা, আমি ওখানে ঘুরেও দেখি নাই যে কি আছে, 2-3 দিনও ছিলাম না ওই জায়গায়। ফার্স্ট যেদিন আমি হচ্ছে করি যে দেখি যে একটা ছেলে পোস্ট দিছে, একটা সিরিয়াস মনের গার্লফ্রেন্ড যায়, সিরিয়াস, হ্যাঁ করবে না, ফাঁকা করবে না। তো আমি না আসলে হচ্ছে গিয়ে ট্রাই করে আসলে দেখি কি করে ও, আসলে কি কথা বলে। আমার আইডিতে কিন্তু কোনো ছবি ছিল না, কোনো পোস্ট না, কিছু না। ওটা দেখতেই ফেক আইডির মতো দেখা যায়, যে আইডিতে আমি আমার ভাবির সাথে কথা বলতাম। তারপর হচ্ছে গিয়ে ওই আইডিতে আমি জাস্ট একটা হাই দিই, আমি চলে আসি ওখান থেকে করে, আমি আমার আইডিতে চলে আসি, আমি করি। তারপরে হচ্ছে কি দেখি কতক্ষণ পর আবার যেয়ে দেখি ওই ছেলে আমাকে হ্যালো বলে হাই। তা আমি বলছি যে আমি বাংলাদেশ থেকে, প্লিজ ডোন্ট থিঙ্ক আই এম ফেক সামথিং। ফার্স্ট আমি না তখনও ওর প্রোফাইলটা চেক করি নাই। যখন ও হচ্ছে কি রিপ্লাই দেওয়া শুরু করছে, তখন আমি যে দেখি ও হচ্ছে কি শ্রীলঙ্কান, বাট ওর ফেসটা হচ্ছে কি খুব টাইপের।
ঠিক আছে? তো ওকে অনেক কথা হয়, তো বলতেছে যে আমি হচ্ছে গিয়ে ছবি দেখতে পারি। আমি নিজে থেকে বলতেছি যে আপনি চাইলে আমার ছবি দেখতে পারেন, কিন্তু আমি আমার ছবি হচ্ছে কি প্রোফাইলে দিতে কমফোর্টেবল ফিল করি না। তারপর বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি কার সাথে কথা বলতেছি আমি দেখতে চাই। তো আমি আমার ভাইয়ের সাথে থাকা একটা ছবি দিছি, দেওয়ার পরে হিজাব সহ, ঠিক আছে? দেওয়ার পরে ও কতক্ষণ পর বলতেছে সো কিউট, বাট এই প্রবলেম আমাদের এ ধরনের কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাদের ইয়েতে এরকম সমস্যা যে কাউকে বিয়ে করা। সে খুব সিরিয়াস ফার্স্টে দিছে, সে ভাবছে যে আমি তাকে রিকোয়েস্ট মেসেজ পাঠাইছি, হয়তো আমি রাজি, যে বিয়েটি টাইপের বা রিলেশন করতে রাজি, এই টাইপের কথা বলছে। এবং আপনি এ সম্পর্কে জানেন না? জানি না, কিছু জানি না। তারপর হচ্ছে গিয়ে আমি বলছি আপনি কি শ্রীলঙ্কা থেকে, আমি তখন বুঝছি কি বানানটা ভুল করছি, শ্রীলঙ্কা লিখছি, হাসতেছিল এইভাবে। তারপর হচ্ছে গিয়ে বলতেছে যে এটা আমি আসলে চাই না, আমার জন্য কোনো কমপ্লেক্সিটিতে তুমি পড়ো, কারণ তোমাদের ইসলামে হচ্ছে এটা পারমিট করে না। তাই আমি বলতেছি যে আল্লাহ, তাই নাকি? আপনি মুসলমান না? আমি তখনও দেখি নাই, আমি প্রোফাইলে দেখতে পাচ্ছিলাম না। তার বলতেছে না আমি বুদ্ধিস্ট। তারপর আমি বলতেছি যে ও আমি এটাকে কিছুই মনে করি না, আমি তাকে বিয়ে করতে যাচ্ছি নাকি? আমি বলতেছি যে সমস্যা নেই, স্টে উইথ মি অ্যাজ এ ফ্রেন্ড। তো বলতেছে যে না, বাট এটা প্রবলেম হবে, এটা প্রবলেম হবে। আচ্ছা আমি কি যাওয়ার আগে আমি তোমার একটু ভয়েস শুনতে পারি? তা আমি মেসেঞ্জারে কি ফেলে ভয়েস সেন্ড করতে হয় আমি আসলে জানি না, আপনার হলে আমি হোয়াটসঅ্যাপে গিয়ে করতে পারি। তো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেই, হচ্ছে গিয়ে আমি ভয়েস রেকর্ড পাঠাই। তো ও খুবই ইমপ্রেস আমার প্রতি ফার্স্ট থেকেই, মানে আমার ভাইয়ের সাথে যে ছবি ওটা দেখে নাকি খুব ইমপ্রেস আমার প্রতি। তারপর হচ্ছে গিয়ে বলতেছে খুব আফসোস হচ্ছিল আর কি ওর, যে আমি হয়তো ওকে রাখতে পারবো না ধর্মের কারণে, হয়তো চলে যাবে এরকম বলছে। আসলে এটা পসিবল। আমি তখনও সিরিয়াস না, আমি তো বলতেছিলাম যে হ্যাঁ বিয়ে করা পসিবল যদি কেউ কনভার্ট করে। বলছে না আমি তো এটা কখনই করবো, আমি তো কনভার্ট কখনই হব না। তো আমি বলছি তাহলে এটা পসিবল না, কারণ এটা কোনো সিস্টেম নাই। তো বলছে আসলে সিস্টেম নেই না, এটা হচ্ছে কি, ও তো ওর ধর্মের মতো কথা বলে, তাই না? ও তো আর আমাদের ধর্মের ব্যাপারে তো জানে না। তো বলছে এটা আসলে মানুষের বানানো রুলস, এটা আসলে সিস্টেম না। তাই আমি বলছি না মানুষের বানানো রুলস না, এটা হচ্ছে এরকম এরকম। তো বলছে যাই হোক, আমি মনে করি যে ধর্মের কারণে ভালোবাসা ইয়ে করা এটা ঠিক না। হ্যাঁ ও ওর মতো করে লজিক দিচ্ছিল। সেই দিন হচ্ছে কি আমার এরকম মানে কথা কাটাকাটি করতেছি সাইলেন্টলি, মানে সেরকম ফাইটিং না। না। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে একটা বিষয় যে এলডিআর যেটাকে বলে, লং ডিস্টেন্স রিলেশনশিপ। লং ডিস্টেন্স রিলেশনশিপের ফিলিংসটা আরও অনেক বেশি দ্রুত দৌড়ায়। মানে দ্রুত দৌড়ায় বলছি, আমি যেটা বোঝাচ্ছি যে আসলে একটা মানুষ পাশাপাশি আছে, তাকে দেখে ভালো লাগা, তাকে দেখে জীবনে নেয়া, এটার জন্য প্রচুর ইকুয়েশনের সময় হয়, এবং তারপরে কোনো একটা গুণ দেখে হয়তো তার প্রতি মানুষ ইমপ্রেস হয়। কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপে যেহেতু দেখা না দেখা, কাছে পাওয়া, এরকম একটা বড় একটা দূরত্ব থাকে, তখন অদ্ভুতভাবেই সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করেন তারা এই বিষয়গুলোকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারেন। বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনার কাউকে ভালো লাগার জন্য আপনার ভেতরে যেসব ফিলিংস থাকা প্রয়োজন, সেই ফিলিংসগুলো নিয়ে যেই মানুষটার অবয়ব আপনার মধ্যে তৈরি হওয়া প্রয়োজন। জি লং ডিস্টেন্স রিলেশনশিপে এই জিনিসটা খুব দ্রুত হয়, অর্থাৎ আপনার মধ্যে মনে হতে শুরু করে যে না, এই মানুষটা বোধহয় সব কিছু আমি যেটা চাই সেই সব গুণের অধিকারী। এবং আমার মনে হয় যে মেয়ের ক্ষেত্রেও সেটা হয়েছে। তারপরে কি হলো? তারপরে ভাইয়া ও কোনোভাবেই থাকতে রাজি না। ঠিক আছে, আমার কি সমস্যা কি, আমি এখানে গেছি আমি দেখার জন্য, না হলে নাই। তা আমি বলতেছি যে আমি বারবার এটাই মেনশন করতেছিলাম যে আপনি ফ্রেন্ড হিসেবে থাকতে পারেন, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ আমার অনেক হিন্দু ফ্রেন্ড আছে, ইভেন আমার কোনো সমস্যা নাই, অন্য ধর্মের ফ্রেন্ড থাকতেই পারে। সে বারবারই এটাই বলতেছিল যে না আমি তোমাকে কোনো কমপ্লেক্সিটিতে ফেলাতে চাই না, বিকজ সে নাকি মানে 5 বছর পরে কিছু একটা ফিল করতেছিল, যে ফিলিংসটা সে কখনোই পায়নি। মানে আপনাকে দেখে? তারপর আমি জাস্ট ওকে একটা ভয়েস মেসেজ পাঠাই। সে আমাকে বলছে যে তোমার কি মনে হয়, তুমি কি এরকম কিছু ফিল করতে পারতেছো, বা তোমার কি মনে হয়? আমি জানি না, বাট আমি আপনাকে যেতে দিতে চাই না, আপনি আমার সাথে ফ্রেন্ড হিসেবে থাকতে পারেন। আমি জাস্ট ভয়েস মেসেজ পাঠাইছিলাম। তো ও এটাকে এত পছন্দ করে, এখন পর্যন্ত বলছে তুমি কতটা অনেস্ট ছিলা, মানে চাওয়া মাত্রই
দিয়ে দিয়েছ, হ্যাঁ, যে যাইতে দিতে চায় না বা এরকম, ওটার পর থেকে নাকি ও আরো বেশি ফল করে। তারপরে হচ্ছে গিয়ে বলছে জানে না, বাংলা জানে না, বাংলা জানে না, হিন্দি জানে, ইংলিশ জানে, এরকম তো বলতেছে যে আচ্ছা প্লিজ লিসন, লেটস মেক এ প্ল্যান, কিভাবে আমরা হচ্ছে একসাথে হতে পারি, কিরকম। আমি না খুব ইন্টারেস্টেড ছিলাম যে দেখেও কিভাবে আমাকে ট্রিট করে। ও আমাকে জন্য এতই হয়ে গেছে, এত সিরিয়াস হয়ে গেছে, আমি অবাক হচ্ছিলাম। আমি আবার একটু ইন্টারাপ্ট করছি, আজকে বেশি বেশি ইন্টারাপ্ট করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রয়োজন আছে বলে আজকের এই যে সিক্রেটটা, পুরো সিক্রেটটা এখানে রিভিল হচ্ছে। বিয়ে বলতে যেটা ওই যে বললাম যে কারোর সঙ্গে কারোর সংসার হওয়া, কিন্তু বিয়ে হওয়ার আগে বিয়ের পূর্ববর্তী যে বিষয়গুলো, বিয়ে নিয়ে জ্ঞান দেওয়া, প্রপার মানুষকে সিলেক্ট করা, কার সঙ্গে বিয়ে হতে পারে, বিয়ে হলে কি হয়, এই বিষয়গুলো নিজে জ্ঞান দেওয়া, পরিবার থেকে আসুক বা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে আসুক, যে সময় তাদেরকে এই জ্ঞানটা দেওয়া প্রয়োজন, সেটা না হলে কি হতে পারে একটা মেয়ের জীবনে কিংবা একটা ছেলের জীবনে, মূল জায়গাটা এতক্ষণে আপনারা হয়তো রিভিল করতে পারবেন। কারণ আরেকটা ভয়ানক রকমের ঘটনা যেটা ওর জীবনে ঘটেছে, আমি জানি এটার রেজাল্ট কি, বাট আমাদের জায়গা থেকে এটা ভয়ানকই মনে হবে। ঠিক আছে, আমরা সেদিকে আগাতে চাই। বল তারপর। তারপর হচ্ছে গিয়ে একটা প্ল্যান মেক করা শুরু করছি। ইভেন এটা বলা যে আমার মনে হয় তোমার বাবা আমাকে পছন্দ করবে। তারপর নিজের থেকে সে নিজের দিতেছিল। সে কি করে না করে, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে। সে এখন এই চাকরি করে, খুব ভালো বেতন। ভাই, আমি এগুলো শুনতে আমি যে ভাবতেছি এখানে এসে কেন পাত্রী খুঁজছে এত ভালো ছেলে। সেখানে কেন সে ও কিউরিওসিটির জায়গা থেকে এখানে এসছে নাকি আপনার মতোই? আমি এটা আজ পর্যন্ত জানিই না। জানা উচিত অবশ্যই। তারপর হচ্ছে গিয়ে ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার বাংলাদেশি ফ্রেন্ড আছে, তুমি চাইলে কিন্তু আমি তোমার বাবার কাছে প্রস্তাব পাঠাইতে পারি, সে আমার বাবা আমার সাথে কথা বলতে পারে। একদম এভাবে সিরিয়াস। সে ভাই, আল্লাহ মাত্র আমার বাবার কাছে পাঠাতে চাও না, উল্টা আমাকে ফোর্স করে বিয়ে দিয়ে দিবে, তোমার জন্য আমার পড়াশোনা বাদ হয়ে যাবে। বলতেছে তাহলে কি করা যায়? আমার মনে হয় তোমার বাবা আস্তে আস্তে কি একদিনে কতটা একদিনে একদিন সুপার ফাস্ট। হ্যাঁ, তো আমি বলতেছি যে আদারওয়াইজ তো আমরা হয়ে যাব, তাই না, ডিসকানেক্ট হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, এই জন্য ও আদারওয়াইজ তত পর্যন্ত। তো সেই জায়গা থেকে আমি যতটুকু জানি আমাদের ধর্ম এটা পারমিট করে না, আমাদের ইসলাম ধর্ম এটা পারমিট করে না। প্রত্যেকটা ঘটনা ঘটানোর আগে এটা রেজাল্ট পজিটিভ হলে কি চিন্তা করা উচিত, পজিটিভ হলে আপনি কি করবেন সেটাও চিন্তা করা উচিত, নেগেটিভ হলে কি করবেন সেটাও চিন্তা করা উচিত। এবং আমি যেটা বলছিলাম শেষে শুধু একটা কথাই বলতে চাই, প্রিয় শ্রোতা যারা শুনলেন, বাবা মায়ের জায়গা থেকে যারা শুনছেন তাদেরকে বলবে এটা আপনাদের সর্বোত্তম দায়িত্ব, সবচেয়ে প্রায়োরিটি দায়িত্ব, যে ছেলে মেয়ে যখনই মোটামুটি বয়স হবে ওদেরকে বিয়ে এবং সংসার জিনিসটা কি এটা নিয়ে একটা ভালো জ্ঞান দেন, প্রতি মুহূর্তে শেখান, যাতে করে ওরা ভুল সিদ্ধান্ত না নেয়। এবং এটা খুবই জরুরি দায়িত্ব। একাডেমিক পড়াশোনা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও ভয়ানক রকমের গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক বড় বড় গ্র্যাজুয়েট আছেন যারা এই জীবনে এসে ভয়ানক রকমভাবে ভুল করে ফেলেন। এবং একই সাথে যারা আজকে টিনেজাররা শুনছে, শুধু একটা কথাই বলতে চাই, আমরা উইশ করি এ বোনটির জন্য ভালো থাকুক, কিন্তু আবার এটা কখনোই বলবো না যে জীবনে এমন কোনো সিদ্ধান্ত নিও না বিয়ের ক্ষেত্রে যেখানে পরিবারকে ছাড়তে হয়, যেখানে ধর্মকে ছাড়তে হয়। কারণ বিয়েটা শুধু একটা মানুষের সাথে থাকার সিদ্ধান্ত না, ডেফিনেটলি নট। যদি দুই একটা ক্ষেত্রে এক্সেপশন হয়ে যায়, ডিফারেন্ট কেস, ওটা নিয়ে এক্সেপশন ইজ নট এক্সাম্পল। কিন্তু এটা একটা ভয়ানক রকমের বাজে সিদ্ধান্ত। এবং সিদ্ধান্ত আমি অনেককেই বলতে শুনেছি যে আমি টানা বনে বিয়ে করেছি, আমার মনে হচ্ছিল ভালো, আমি ধর্ম ছেড়ে দিয়েছি। না, আমি ডেফিনেটলি আমি সেটাও বলছি না আপনাকে এটা আপনি ধর্ম ছেড়েছেন, আমি সেটা বলিনি। বাট ধর্মীয় বিধিনিষেধ যেটা আছে সেটা আপনি অমান্য করেছেন। তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে পারি সেটা হলো যে এমন কিছু করো না, এমন কোনোভাবেই করো না যাতে করে বিয়ের পরে এমন কোনো দিন আসে যেখানে তোমার কিছুই নেই, সাপোর্ট করার মতো কিছু নেই। আর এই দিনগুলো আসে বিয়ের পরে, এটা খুব ভাসে, প্রত্যেকের জীবনেই আসে। তখন মনে হয় আসলে কত বড় ভুল করেছি। আবারও বলি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আপনার জন্য দোয়া করে আল্লাহ আপনাকে সৎপথে পরিচালিত করুক। সো থ্যাংক ইউ সো মাচ যারা আজকে শুনলেন। ডোন্ট বি ইমোশনাল ফুল, অন্তত বিয়ের ক্ষেত্রে এটাই হচ্ছে লেসেন। জি, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ তিশার গল্প শুনছিলাম। তো প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে কল করুন স্ক্রিনে থাকা নম্বরে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি,
এম এ নাইম। দেখা হবে অন্য কোনো আমার গল্পে। খোদা হাফিজ।